ওকে, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছিস? সো লেটস স্টার্ট কেমিক্যাল থার্মোডাইনামিক্স। তুই এখানটায় চলে আয়। হ্যাঁ, তুই এখানটা এদিকে শুভ করে গিয়ে তো এখানটা সামনে গিয়ে কেমিক্যাল থার্মোডাইনামিক্স। দেখ এবার সবাই দেখতে পাচ্ছিস? দেখ এই যে কেমিক্যাল থার্মোডাইনামিক্স বলছি না, দেখ এখানে অ্যাকচুয়ালি কটা কথা আছে। দেখ ফার্স্ট, দেখ এটা কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চে আমরা হিট সংক্রান্ত আলোচনা করি, থার্মো। এখন দেখ এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে থার্মো আর একটা হচ্ছে ডাইনামিক্স। তাপ গতিবিদ্যা মানে কি, আমরা এখানে যা কিছু আলোচনা করব সব কিছু ক্ষেত্রে কি তাপের ফ্লো কি হবে, এনার্জির ফ্লো কি হবে, এর ফ্লো কি হবে, ওর ফ্লো। হ্যাঁ, দিস ইজ ফ্যাক্ট। না, এবার শোন, কয়েকটা কথা আগে তোকে পড়তে হবে এখানে, ঠিক আছে? যেমন তোকে পড়তে হবে ফার্স্ট হোয়াট ইজ সিস্টেম, ঠিক আছে? তাড়াতাড়ি সারবো, হ্যাঁ, একদম তাড়াতাড়ি, কারণ আপনার এক্সাম অনেক সামনে, ঠিক আছে? সারাউন্ডিং, আচ্ছা সিস্টেম কি, বাউন্ডারি কি, সারাউন্ডিং কি, এই কটা টার্ম নিয়ে ফার্স্ট তোকে ডিসকাস করতে হবে। তো দেখ এইগুলো একটু থিওরিটিক্যাল পোর্শনস, এই থিওরিটিক্যাল পোর্শনসগুলো আমি যেমনি যেমনি, তোরা কিন্তু ক্লাস নোটস বানাবি, ঠিক আছে? আমি প্রিন্টেড থেকে এক্সপ্লেন করছি, ঠিক আছে? দেখ ফার্স্ট হচ্ছে কি, তো ফার্স্ট পয়েন্ট হোয়াট ইজ থার্মোডাইনামিক্স। সো স্ক্রিন দেখা যাচ্ছে? থার্মো মিন্স হিট অর এনার্জি, ডাইনামিক্স মিন ফ্লো অর ইন মোশনস। তাহলে আমরা এই যে টপিক এখানে টোটালি ডিসকাস করব হিটের ফ্লো এর ব্যাপারে, তার জন্য চ্যাপ্টারের নাম কি থার্মোডাইনামিক্স। এবার আসছি, দেখ এবার তোকে থার্মোডাইনামিক্স এর ডেফিনেশন দিয়েছে, থার্মোডাইনামিক্স ইজ ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিল উইথ এনার্জি চেঞ্জেস টেকিং প্লেস ইন এ physical and chemical process, but chemical thermodynamics is the branch of thermodynamics which deals with the study of energy changes taking place during chemical process. Okay, নর্মাল থার্মোডাইনামিক্স কি হচ্ছে না, নর্মাল থার্মোডাইনামিক্স হচ্ছে এনার্জি চেঞ্জ টেক্স প্লেস কোনো ফিজিক্যাল আর কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে। দেখ একটা ফিজিক্যাল আর কেমিক্যাল প্রসেস হচ্ছে মানে এনার্জি সেখানে চেঞ্জ হচ্ছে, তো সেই সম্পর্কে ডিল করবে থার্মোডাইনামিক্স। এবার আমরা যেহেতু কেমিস্ট্রি টপিক করছি, সো কেমিক্যাল থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, সেখানে এনার্জি কি চেঞ্জ হচ্ছে, এই সংক্রান্ত ধারণা আমাদের থার্মোডাইনামিক্স। এবার প্রশ্ন হচ্ছে থার্মোডাইনামিক্সের আমরা অ্যাপ্লিকেশন কোথায় পাবো? সব জায়গাতেই পাবো। মেটালার্জিতে আমরা থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেশন পাবো। আমরা কি দেখ আমরা কেমিস্ট্রিকে আমরা ইউজ করি কি কোথায়, ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি কোথায়, মেটালার্জিতে ইউজ হয় ইন্ডাস্ট্রি, সেখানে কি কত সস্তায় আমি মেটাল বার করতে পারবো, বা ইলেকট্রোলাইসিস যখন পড়বো, ঠিক আছে? থার্মোডাইনামিক্স হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটার তুই অ্যাপ্লিকেশন সব জায়গাতে দেখতে পাবি। যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে মানে সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য ফ্রি গিবস এনার্জি, মানে গিবস এনার্জি চেঞ্জ যেটা, সেটা হবে অবশ্যই নেগেটিভ। এই কনসেপ্টটা আসছে আমাদের কোথা থেকে, থার্মোডাইনামিক্স থেকে, ঠিক আছে? সো যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন সংক্রান্ত যা কিছু আমাদের এনার্জি ফ্লো হলো, ধারণা রিঅ্যাকশনটা আদৌ হবে কি হবে না এই সংক্রান্ত, বা ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন হবে কি হবে না, বা এই পদ্ধতিতে আমরা মেটাল এক্সট্রাকশন করতে পারবো কি পারবো না, যে সমস্ত আইডিয়া, এই রেডক্স রিঅ্যাকশনটা হবে কি হবে না, সব কিছুর কনসেপ্ট, সব কিছুর এক্সপ্লেনেশন আমাদের দিচ্ছে কি থার্মোডাইনামিক্স। ওকে, এবার শোন, থার্মোডাইনামিক্সের কয়েকটা অ্যাডভান্টেজ আছে আর কয়েকটা ড্রব্যাকস আছে। ফার্স্ট আসি, নেক্সট দেখ অ্যাডভান্টেজেস অফ থার্মোডাইনামিক্স। স্ক্রিন দেখা যাচ্ছে? অ্যাডভান্টেজেস অফ থার্মোডাইনামিক্স, দেখ ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট ভ্যারিয়াস থার্মোডাইনামিক ল। তোকে পড়তে হবে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, আচ্ছা সেকেন্ড পয়েন্ট বলছে it helps us to predict whether the given chemical reactions will take place or not under the given conditions. কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস আদৌ হবে কি হবে না সে সম্পর্কে ইনফরমেশন আমাদের কি দেয়,
থার্মোডাইনামিক্স, ঠিক আছে? ওই তো বললাম যে তোরা এটা তো জানিসই যে কোনো রিঅ্যাকশনের যদি ডেল জি যদি নেগেটিভ হয়, তার মানে রিঅ্যাক্ট্যান্টটা স্পন্টেনিয়াস, রিঅ্যাকট্যান্ট ফেসিবল হবে, ঠিক? তাহলে ডেল জি মানে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, মানে রিঅ্যাকশনটা নিজে নিজেই হবে। এই কনসেপ্টটা আসছে কোথা থেকে বল? থার্মোডাইনামিক্স থেকে। নেক্সট বলছে ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট ভ্যারিয়াস এনার্জি চেঞ্জেস। সো এই ইনফরমেশনসগুলো আমরা থার্মোডাইনামিক্স থেকে জানতে পারি। দেখ, তোরা যখন খাতায় নোটস করছিস এইভাবে লিখবি, এত লিখতে হবে না যে ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট থার্মোডাইনামিক ল। ফার্স্ট অ্যাডভান্টেজ অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট পয়েন্ট থার্মোডাইনামিক ল, সেকেন্ড পয়েন্ট কেমিক্যাল রিঅ্যাকশনস উইল টেক প্লেস অর নট, তারপরে নিচে লিখবি ডেল জি, যেগুলো তোর আমি হাইলাইট করছি শুধু ওইটুকু বুঝতে যতটা লাগবে সেটুকু লিখবি, ঠিক আছে? থার্ড পয়েন্ট কি লিখবি? ইনফরমেশন অ্যাবাউট এনার্জি চেঞ্জেস, এইভাবে হয়েছে। সব নেক্সট হচ্ছে আমি আসছি এবার থার্মোডাইনামিক্সের কিছু লিমিটেশনস আছে। থার্মোডাইনামিক্সের লিমিটেশনস বলতে প্রথম লিমিটেশনস কি দেখ, এই যে থার্মোডাইনামিক্স এখানে যখন তুই ডিসকাস করবি না, দেখবি সমস্ত কিছু তুই ম্যাক্রোস্কোপিক পার্টিকেল নিয়ে ডিসকাস করছিস। ম্যাক্রোস্কোপিক পার্টিকেল মানে তুই বলছিস যে 1 গ্রাম কার্বন, ঠিক আছে, 1 মিলিগ্রাম কার্বন, তারপরে ধর তুই বলছিস যে এত কেজি এ, মানে ধর কোনো কিছু সাবস্টেন্স 1 কেজি ওয়াটার বা 1 মোল কার্বনকে বার্ন করছিস, তার জন্য কি এনার্জি পাবো বা কিছু, সমস্ত কিছু আমরা আইডিয়া নিচ্ছি ম্যাক্রোস্কোপিক স্কেল। ম্যাক্রোস্কোপিক স্কেল মানে, ম্যাক্রোস্কোপিক স্কেল মানে দেখ, থার্মোডাইনামিক্স ডিলস উইথ ম্যাক্রোস্কোপিক সিস্টেম, মানে ধর 1 মোল। কিন্তু দেখ থার্মোডাইনামিক্সে তুই কখনোই কথা বলবি না একটা অ্যাটম নিয়ে, কখনোই তুই কথা বলবি না একটা নিউক্লিয়াস নিয়ে। তার মানে মাইক্রোস্কোপিক স্কেলে থার্মোডাইনামিক্সের যে কনসেপ্ট সেটা অ্যাপ্লিকেবল হয়। তাহলে এটা একটা কি ড্রব্যাকস, এটা থার্মোডাইনামিক্সের একটা ড্রব্যাকস। তাহলে থার্মোডাইনামিক্সের একটা ড্রব্যাকস হলো যে ইট ইজ নট অ্যাপ্লাইড অন মাইক্রোস্কোপিক সিস্টেম, ঠিক আছে? সেকেন্ড ড্রব্যাক হচ্ছে থার্মোডাইনামিক্স তোকে কেমিক্যাল রিঅ্যাকশনটা, ভেরি গুড, থার্মোডাইনামিক্স তোকে বলবে কেমিক্যাল রিঅ্যাকশনটা হবে কি হবে না, আদৌ কেমিক্যাল রিঅ্যাকশনটা ফেসিবল কি নট ফেসিবল, বা স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস। বাট থার্মোডাইনামিক্স তোকে যেটা কখনোই বলবে না সেটা হচ্ছে রিঅ্যাকশনের রেট কি হবে। থার্মোডাইনামিক্স যেটা কখনো তোকে বলবে না সেটা হচ্ছে রিঅ্যাকশনের রেট কি হবে। দেখ, it tell us whether given reactions will take place or not under a given set of conditions does not tell us anything about rate of reactions। তাহলে রেট অফ রিঅ্যাকশনস জানার জন্য আমাদের কোন চ্যাপ্টার পড়তে হয়? ভেরি গুড। তাহলে রেট অফ রিঅ্যাকশনস আমরা জানতে পারি কোথা থেকে? কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স আমাদের আইডিয়া দেয় রেট অফ রিঅ্যাকশনের ব্যাপারে। ওকে, ক্লিয়ার? তাহলে দেখ, এগুলো যদি আমি তোদের বসে বসে লেখাতাম অত টাইম দিয়ে হতো, ঠিক আছে? সো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, যে যতটা পারছিস লিখছিস লেখ, বা যে যতটা পারছিস শুনছিস শুনে নে, নোটস তো পেয়ে যাবি, হয়েছে? এবার দেখ, নেক্সট আসছি এবার কিছু ইম্পর্টেন্ট টার্মস, মন দিয়ে শোন। ওই যে প্রথমে আমি ইম্পর্টেন্ট টার্ম কিছু বললাম, তাহলে দেখ আমরা থার্মোডাইনামিক্সে কি ডিল করবো না, কোনো কেমিক্যাল রিঅ্যাকশনসে এনার্জির কি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? থার্মো মিনস হিট, ডাইনামিক্স মিন ফ্লো। আচ্ছা, এখানে তার মানে হিট ফ্লো সংক্রান্ত আলোচনা। থার্মোডাইনামিক্স কি কি সম্পর্কে বলতে পারে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক্স কি কি সম্পর্কে বলতে পারে না, বা থার্মোডাইনামিক্সের ড্রব্যাকস কি। এক হচ্ছে আমার মাইক্রোস্কোপিক রেট অফ রিঅ্যাকশন সম্পর্কে কিছু বলতে পারে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট আসছি, থার্মোডাইনামিক্স পড়তে গেলে কয়েকটা বেসিক টার্ম শিখতে হয়, যেমন হোয়াট ইজ সিস্টেম, হোয়াট ইজ সিস্টেম। আচ্ছা দাঁড়া, এগুলো আমি একবার পিডিএফ করে পাঠিয়েছিলাম, তো এই হলুদ যে হাইলাইট করেছিলাম ওগুলো একদম পুরো ব্লাড হয়ে গেছে। সো আই এম ইরেজিং অল দ্য হাইলাইটেড পোর্শনস। আমি এই হাইলাইটগুলোকে মার্ক করে দেবো, ঠিক আছে? হচ্ছে, দেখ, না আমাদের ফার্স্ট পয়েন্ট আমরা ডিসকাস করছি, যেটা আমি ব্রাইট কালার নিই তার থেকে বেটার। হোয়াট ইজ সিস্টেম? দেখ, তুই ল্যাবে কোনো একটা এক্সপেরিমেন্ট করছিস, কোনো একটা এক্সপেরিমেন্ট, ল্যাবে কোনো একটা এক্সপেরিমেন্ট করছিস, ঠিক আছে? ধরে নি তুই 1 কাপ, ইনফ্যাক্ট ল্যাব কেন, বাড়িতে ধর 1 কাপ জলকে গরম করছিস, ঠিক আছে? তুই যখন 1 কাপ জলকে গরম করছিস, তোর সমস্ত কনসেন্ট্রেশন কার উপর আছে? 1 কাপ জলের উপর। ওখানে কাপ ভর্তি জল, এটা হচ্ছে সিস্টেম। এটা ছাড়া বাকি সমস্ত কিছু চারপাশে যা, ইনফ্যাক্ট তুইও সারাউন্ডিংস, ঠিক আছে?
তাহলে দেখ, হ্যাঁ, a system is defined as a specific part of universe or specified portions of the universe of matter which is under experimental investigation. আমরা যে পোর্শনটার উপর আমাদের নিজেদের এক্সপেরিমেন্ট চালাচ্ছি সেটাই একমাত্র কি সিস্টেম, ওটাকে বাদ দিলে বাকি সমস্ত কিছু কি সারাউন্ডিংস। ওকে, এবার শোন, what is now surroundings, the rest part of the universe excluding the systemic surrounding, মানে আমরা আমাদের এক্সামিনেশনের জন্য আমরা আমাদের অবজারভেশনের জন্য যে পার্টটা নিয়েছি ওটা বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট সেটা হচ্ছে কি সারাউন্ডিং। এবার তাহলে ইউনিভার্স কি কি নিয়ে গঠিত দেখ, ইউনিভার্স দ্যাট ইজ ইকুয়ালস টু, ভেরি গুড, সিস্টেম প্লাস সারাউন্ডিং, সিস্টেম প্লাস সারাউন্ডিং ইকুয়ালস টু ইউনিভার্স। ক্লিয়ার? এখন মনে কর তুই তুই মনে কর এক্সপেরিমেন্টের জন্য নিয়েছিস একটা বিকার নিয়েছিস কোনো, ঠিক আছে, ধরে নে এটা কোনো একটা বিকার নিয়েছিস তুই, এর মধ্যে ধরে নে কোনো গ্যাস আছে, এর মধ্যে মনে কর কোনো গ্যাস আছে, ঠিক আছে, তুই এখন কি করছিস না একে হিট করছিস, ঠিক আছে, তুই কোনো কিছু এক্সপেরিমেন্ট করছিস এই 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 বুনসের বার্নার দিয়ে এক্সপেরিমেন্ট করছিস, কি করছিস না এই গ্যাসটাকে হিট করছিস, তোর অবজারভেশনে এখন শুধু কে আছে এই গ্যাস, তাহলে এই গ্যাস এ হয়ে যাবে তোর সিস্টেম অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স। এর আশেপাশে এই গ্যাস সিলিন্ডারটা ছাড়া বা এই গ্যাসের ভেসেলটা ছাড়া বাকি সমস্ত কিছু তোর কাছে কি সারাউন্ডিং, আর সিস্টেম আর বাকি সমস্ত কিছু সারাউন্ডিংস। এবার সিস্টেম আর সারাউন্ডিংস মিলিয়ে কি বানাবে ইউনিভার্স। ওকে, এগুলো একদম বেসিক কনসেপ্টস। নেক্সট দেখ, এবার শোন, এই সিস্টেমকে আর সারাউন্ডিংসকে আলাদা করে রেখেছে, এই সিস্টেমকে আর সারাউন্ডিংসকে আলাদা করে রেখেছে যে, হ্যাঁ, হতে পারে সেটা রিয়েল বাউন্ডারি অথবা হতে পারে ইমাজিনারি বাউন্ডারি। কিরকম না দেখ, জলের ধর একটা কোনো একটা পন্ড বা পুকুরে কি জল আছে, ঠিক আছে, সেখান থেকে জল ইভাপোরেট করছে, ঠিক আছে, জল থেকে ওয়াটার থেকে জল কোথায় আছে এয়ারে, ঠিক আছে, এখানে দেখো ওয়াটার আর এয়ার এর মধ্যে কি কোনো রিয়েল বাউন্ডারি আছে? এখানে আমরা যদি কনসেন্ট্রেশনটা আমাদের শুধু পন্ডটার উপর দিই, পুকুরটার উপর আমরা যদি পুরো কনসেন্ট্রেশন দিই, তাহলে আমাদের কাছে কি পুকুরটা বা পন্ডটা আমাদের কাছে এখন সিস্টেম, পুকুরটা বাদ দিয়ে বাকি সব কি সারাউন্ডিংস। আচ্ছা, সিস্টেম আর সারাউন্ডিংসকে অ্যাড করলে কি পাবো ইউনিভার্স। এখনো ঘটনা যেটা যে তুই কখনোই কি মানে দেখবি যে জল ওরকম আলাদা করে বাউন্ডারি দিয়ে রেখেছে যে এতটা জল এতটা এয়ার, তাহলে ওখানে যে বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি। তাহলে বাউন্ডারি ইমাজিনারিও হতে পারে রিয়েলও হতে পারে, ঠিক আছে। আবার ধর তুই থার্মোফ্ল্যাক্সের মধ্যে গরম জল রেখেছিস বা ঠান্ডা জল রেখেছিস, ঠিক আছে, তাহলে থার্মোফ্ল্যাক্স না তো হিট বাইরে যেতে দেবে না তো হিট ভিতরে নেবে, তাহলে এখন থার্মোফ্ল্যাক্স যদি তো সিস্টেম হয়, থার্মোফ্ল্যাক্সের সাথে আমার সারাউন্ডিংসের যে বাউন্ডারি সেটা হচ্ছে রিয়েল বাউন্ডারি। কেন বাস্তবিকই থার্মোফ্ল্যাক্সটা আমার একটা ওই গরম জলটা আমার একটা বাউন্ডারির মধ্যে রাখা আছে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে এরপর আসছি বাউন্ডারি, এনিথিং হুইচ সেপারেট সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং ইজ কল্ড বাউন্ডারি। যেটা সিস্টেম আর সারাউন্ডিংকে আলাদা করে রেখেছে তাকে বলবো বাউন্ডারি। এবার শোন, বাউন্ডারি টাইপস কি কি বলেছে এরা, টাইপস অফ বাউন্ডারি, বাউন্ডারি ক্যান বি কন্ডাক্টিং অর নন কন্ডাক্টিং। হিট মানে এর অর্থ হচ্ছে তোর বাউন্ডারির মধ্য দিয়ে হিট কন্ডাক্ট হতেও পারে, হিট কন্ডাক্ট নাও হতে পারে। ওকে, বোঝা গেছে? বাউন্ডারির মধ্যে হিট কন্ডাক্ট মানে বাউন্ডারির থ্রুতে হিট কন্ডাক্ট হতেও পারে, হিট কন্ডাক্ট নাও হতে পারে। যেমন ধর যদি কোনো মেটালের বাউন্ডারি হয়, ধরে নে একটা কোনো তুই মেটালের বাউন্ডারি নিয়েছিস, মেটালের মধ্যে কিন্তু আরামসে হিট কন্ডাক্ট হবে, কেন হবে? অবশ্যই হবে। কিন্তু তুই যদি থার্মোকলের বাউন্ডারি নিস বা তুই থার্মোকলের বাউন্ডারি, যেমন আইসক্রিমে যে আইসক্রিম বেচতে বেরিয়েছে ওরা কি থার্মোকলের মধ্যে দেখে আইসক্রিমগুলোকে রাখে, ওই তাহলে থার্মোকলের যে ডাব্বাটা সেই ওর যে বাউন্ডারি ওটা কি কন্ডাক্টিং না, ও তো হিট ফ্লো করতে দেবে না। তাহলে কি বাউন্ডারি ক্যান বি কন্ডাক্টিং অর নন কন্ডাক্টিং, দিস ইজ based on heat conduction, হিটের ফ্লো হবে কি হবে না, তার বেসিসে আমরা বলতে পারি বাউন্ডারি কি কি হতে পারে কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং। সেকেন্ড, বাউন্ডারি ক্যান বি রিজিড অর নন রিজিড। দেখ গ্যাস আর গ্যাসের বাউন্ডারি, রিজিড বাউন্ডারি, তুই জল রেখেছিস একটা তোর বালতির মধ্যে, এই বালতিটা হচ্ছে তোর রিজিড বাউন্ডারি, ঠিক আছে, কিন্তু ধর তুই গ্যাস আর গ্যাসের মিক্সচার রেখেছিস, ঠিক আছে, ধরে নে হ্যাঁ এয়ারের মধ্যে যে সমস্ত গ্যাসের মিক্সচার আছে, বা ধরে নে জলের ওপরে তেল দিয়ে রেখেছিস, তেল আর জলের মধ্যে যে বাউন্ডারি সেটা কি রিজিড বাউন্ডারি না,
তাহলে বাউন্ডারি হতে পারে রিজিড অর নন রিজিড। নেক্সট, বাউন্ডারি ক্যান বি রিয়েল অর ইমাজিনারি, ওই যে বললাম। ব্যাস, তাহলে এই হয়ে গেল তো টাইপস অফ বাউন্ডারি। বল, এই তো ইন্ট্রোডাক্টরি পোর্শন, সেখানে তো কোনো ডিফিকাল্টি নেই, ক্লিয়ার একদম পুরো। আচ্ছা, নেক্সট এ দেখ, এখানে সমস্ত কিছু বলেছে, বিকার কি কি হ্যান ত্যান এটসেট্রা। এরপর আসছি কোনটা, এক্সাম্পল বুঝে গেছিস তো ব্যাপারটা, আর যেটা যেখানটা মনে হবে নোট করে রাখলে বুঝতে পারবি, ব্যাস, বাকি তো পিডিএফ তো তোর কাছে থাকছে। নেক্সট দেখ, টাইপস অফ সিস্টেম। সিস্টেম আর থ্রি টাইপস, সিস্টেমস আর থ্রি টাইপস। সিস্টেম হতে পারে তিন রকম, কত রকমের? তিন রকমের। আচ্ছা, টাইপ অফ সিস্টেম, সিস্টেম তোর কাছে হতে পারে তিন রকমের। আচ্ছা, আমি বলি, আমি এটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে স্পেস আছে ভালো রকম। দেখ, এখানে আমি লিখছি, শর্ট লিখে বুঝিয়ে দিচ্ছি। সো নেক্সট পয়েন্ট আওয়ার টাইপ অফ সিস্টেম। হ্যাঁ, কার বেসিসে বলবো টাইপ অফ সিস্টেম আমরা ক্লাসিফাই করছি, কিসের বেসিসে? না, ম্যাটার অ্যান্ড এনার্জি। ম্যাটার মিন মাস অ্যান্ড এনার্জি, এই দুটোর বেসিসে, ঠিক আছে, এই দুটোর বেসিসে আমরা সিস্টেমকে ক্লাসিফাই করছি। কার বেসিসে? ম্যাটার অ্যান্ড এনার্জি। এবার এর বেসিসে সিস্টেমকে ক্লাসিফাই করলে আমাদের সিস্টেম যেটা হচ্ছে, মেনলি থ্রি টাইপস। কত টাইপস? একটা হচ্ছে ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম। আরেকটা হচ্ছে ভেরি গুড ক্লোজড সিস্টেম, আরেকটা আইসোলেটেড সিস্টেম। তাহলে দেখ, ইম্পর্টেন্ট, কার রেসপেক্টে আমরা সিস্টেমকে ক্লাসিফাই করছি? ম্যাটার অ্যান্ড এনার্জি। ওকে, এবার শোন, ওপেন সিস্টেম মানে, ওপেন সিস্টেম মানে এখানে মাস এনার্জি দুটোই ফ্লো করতে পারে। ওপেন সিস্টেম মানে এখানে মাস এনার্জি দুটোই ফ্লো করতে পারে। কোথায়? সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে, ঠিক আছে, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে এরও ফ্লো পসিবল, এরও ফ্লো পসিবল। তাহলে মনে কর, ওপেন সিস্টেমে যদি এক্সাম্পল নিস, মানে এইটা ধর তোর সিস্টেম, হ্যাঁ, যা কিছু ধর, এখান থেকে মাস এনার্জি দুটোই সারাউন্ডিং এ যেতে পারে, হয়েছে, বা সারাউন্ডিং থেকে মাস এনার্জি দুটো যে কোনো আসতে পারে। আচ্ছা, নেক্সট আমি বলছি ক্লোজড সিস্টেম। দেখ, ক্লোজড আর আইসোলেটেডের মধ্যে গুলাবি না। ক্লোজড সিস্টেম এ ম্যাটারের এক্সচেঞ্জ করে না। কার এক্সচেঞ্জ করে না? হ্যাঁ, তাহলে ক্লোজড এক্সচেঞ্জে মাস ফ্লো হবে না। ক্লোজ সিস্টেমে মাস ফ্লো হবে না, কিন্তু এনার্জি, এনার্জির ফ্লো হবে। আর এখানে মাসের ফ্লো হবে, এনার্জির ফ্লো হবে, হয়েছে। ওপেন সিস্টেম হলো মাস, আচ্ছা, ক্লোজ সিস্টেম হলো। নেক্সট হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমে না তো মাস ফ্লো করবে, না তো এনার্জি ফ্লো করবে। তাহলে আইসোলেটেড সিস্টেমে মাস ফ্লো হবে না, এনার্জি ফ্লো, এনার্জি ফ্লো হবে না। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল? কি হয়েছে? আয় চলে আয়। ওখানটায় জমে গেলে দেখতে পারিস, ওই রিয়া ঘুরে যেতে দেখতে। দেখ, হয়েছে। তাহলে আমাদের সিস্টেম কটা হলো? এক, ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম সারাউন্ডিং এর থেকে সব দিক থেকেই আলাদা। আইসোলেটেড সিস্টেম সারাউন্ডিং এর থেকে সব দিক থেকে আলাদা, মানে না তো ও মাস ফ্লো করবে, না তো ও এনার্জি ফ্লো করবে। এবার শোন, ইন ইন রিয়েলিটি, হ্যাঁ, ইন থার্মোফ্ল্যাক্স, ইনফ্যাক্ট ইন রিয়েলিটি 100% আইসোলেটেড সিস্টেম বলে কিছু হয় না। 100% আইসোলেটেড সিস্টেম বলে কিছু হয় না। তাহলে 100% isolated system or ideal isolated system, or you can say ideal, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস, or you can say ideal isolated system
এ এক্সিস্ট করে না, নট এক্সিস্ট, নট এক্সিস্ট। ওকে, থার্মোফ্ল্যাক্স যতই তোর দামি কেন না কেন, হ্যাঁ 15-20 দিন 30 দিন পরে ঠিক জল ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, একটু মানে পুরো তো ঝুলে থাকবে না, জিনিসটা একটু কানেক্ট থাকে একটু জাস্ট সামান্য একটু। হয়েছে, ঠান্ডা হয়েছিল। আচ্ছা দেখ, হয়েছে। আচ্ছা দেখ, তাহলে টাইপ, সিস্টেমের টাইপ বোঝা গেছে। আমরা এখানে সিস্টেমকে ক্লাসিফাই করেছি কার কার বেসিসে, অন দ্য বেসিস অফ ম্যাটার অ্যান্ড, আর এখানে আমরা ক্লাসিফাই করেছি ম্যাটার অ্যান্ড এনার্জি এর বেসিসে, ঠিক আছে। তাহলে ফার্স্ট দেখ ওপেন সিস্টেম। না হোয়াট ইজ ওপেন সিস্টেম? দিস টাইপ অফ সিস্টেম এক্সচেঞ্জ এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাটার উইথ দ্য সারাউন্ডিং। তাহলে ওপেন সিস্টেমে এনার্জি ম্যাটার দুটোই এক্সচেঞ্জ হবে। পাক্কা? পাক্কা। আচ্ছা, নাইদার এক্সাম্পলগুলো সিল্ড, ভালো ইন্টারেস্টিং আছে। হ্যাঁ এক্সাম্পলগুলো ইন্টারেস্টিং হ্যাঁ আছে। এক্সাম এগুলোই তোকে জিজ্ঞেস করবে কিন্তু, তখন তুই বলতে পারবি না। দেখ, কফি ইন ওপেন গ্লাস, হট ওয়াটার ইন ওপেন গ্লাস, অল লিভিং সিস্টেম, হিউম্যান বিংস, প্ল্যান্টস, অ্যানিমালস, ক্লাসরুম, আর্থ। হিউম্যান বিংস, তুই এনার্জি নিস আর এনার্জি দিস। এক গ্লাস কফি রেখেছিস, ও তাপও ছাড়ছে, মানে এনার্জিও দিচ্ছে ইন ফর্ম অফ হিট, আর ম্যাটারও ছাড়ছে। যখন ভেপার বানছে, ভেপারের মধ্যে তো ওয়াটার পার্টিকেলস আছে, ওয়াটার পার্টিকেল আছে মানে তার মাস আছে। হয়েছে? ক্লাসরুম মানে স্টুডেন্ট থাকে আবার চলে যায়, ওটা নিয়ে বলছি না। না সেরকম ব্যাপার না। ক্লাস দেখ, এখানেও তুই ম্যাটার এনার্জি দুটোই এক্সচেঞ্জ করছিস, করছিস না? হ্যাঁ, মানে ওটাই বলছি যে যখন ক্লাস চালু হলো তখন তো ঘুরতেই থাকে। না না সেটা না, ওই পাগলা। ওই ক্লাসরুম না তাহলে। এটা ক্লাসরুম মিন্স ক্লাসরুমই, কিন্তু দেখ এখানে তুই ম্যাটার এক্সচেঞ্জ করছিস কিভাবে? না ধর ম্যাটারের তো এক্সচেঞ্জ হচ্ছে কিছু না কিছুই, ঠিক আছে। তো ম্যাটার তো ধর কনস্ট্যান্ট থাকছে না, এনি হাউ ম্যাটার তো এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ইনফ্যাক্ট তুই যখন ধর সোয়েটিং, তোর ধর সোয়েটিং চলছে, ঠিক আছে, তুই যখন আসিস সেখান থেকে ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে, আবার প্লাস হিটার এক্সচেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা নেক্সট দেখ, তাহলে ফার্স্ট সিস্টেম এটা গেল একটা। আচ্ছা নেক্সট আসছে ক্লোজ সিস্টেম। দিস ইজ, এই ক্লোজ সিস্টেমে বলছে এক্সচেঞ্জ অফ এনার্জি ইন ফর্ম অফ হিট হতে পারে, ওয়ার্ক হতে পারে, রেডিয়েশন হতে পারে। এনার্জির এক্সচেঞ্জ কি কি ফর্মে হতে পারে? হিটের ফর্মে হতে পারে, ওয়ার্ক ডানের ফর্মে হতে পারে, অথবা রেডিয়েশনের হতে পারে। ওকে, অ্যান্ড দি সিস্টেম ক্যান এক্সচেঞ্জ এনার্জি, মানে এখানে শুধু এনার্জি এক্সচেঞ্জ হবে। ওকে, অ্যামাউন্ট অফ সিস্টেম উইল রিমেইন কনস্ট্যান্ট। হ্যাঁ দেখ, কফি ইন এ ক্লোজড ভেসেল। দেখ ক্লোজড ভেসেল যখন কফির, ওর ওর মধ্যে থেকে ভেপার কিন্তু বেরোতে পারবে না, তাহলে শুধু হিট বেরোতে পারবে। হট ওয়াটার ইন এ ক্লোজড ভেসেল। গ্লোয়িং বাল্ব, গ্লোয়িং বাল্ব কি করছে? দেখ গ্লোয়িং বাল্বের ভেতর থেকে কোনো এনার্জি তুই পাচ্ছিস না, কিন্তু রেডিয়েশন আসছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা লাইট, এনার্জি পাচ্ছিস। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে মানে এনার্জি আছে। নেক্সট হচ্ছে টিউব লাইট, এ স্যাটেলাইট ইন এ অরবিট। হয়েছে? আচ্ছা এরপর আসছি আইসোলেটেড সিস্টেম। নাও হোয়াট ডু মিন বাই আইসোলেটেড সিস্টেম? আইসোলেটেড সিস্টেম এর ক্ষেত্রে দেখ, পারফেক্টলি ইনসুলেটেড সিস্টেম, ক্যান নট ইন্টারাক্ট উইথ এনিওয়ে উইথ দ্য সারাউন্ডিংস। তাহলে এখানে কি কি? নাইদার ম্যাটার নর এনার্জি এক্সচেঞ্জ। দেখ এটাকে আমি নোটসের আকারে লিখে দিয়েছি, এখান থেকে তোদের ডাইজেস্ট করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা যেমন কফি ইন এ থার্মোফ্ল্যাক্স। এবার এখানে দিয়েছে দ্য বাউন্ডারি সিল্ড অ্যান্ড ইনসুলেটেড। দেখ ইউনিভার্স, ইউনিভার্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান আইসোলেটেড সিস্টেম। ইম্পর্টেন্ট, ইউনিভার্স ক্যান বি, ইউনিভার্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যান আইসোলেটেড সিস্টেম। দেখ অ্যাকচুয়ালি ইউনিভার্স মিনস তুই সিস্টেম নিয়েছিস প্লাস সারাউন্ডিং নিয়েছিস, দুটোকে একসঙ্গে নিয়ে নিচ্ছিস। আইদার হিট ফ্লো হবে সিস্টেম থেকে সারাউন্ডিংসে, অথবা হিট ফ্লো হবে সারাউন্ডিং থেকে সিস্টেম। আইদার মাস ফ্লো হবে সিস্টেম থেকে সারাউন্ডিংসে, অথবা সারাউন্ডিংস থেকে সিস্টেম। এবার তুই বাইরের থেকে দেখছিস, আমি বাইরেটাকেই ধরে তুই নিচ্ছি। পুরোটাকে, হ্যাঁ পুরোটাকেই ধরে নিচ্ছিস কি রে, ইউনিভার্স মানে কি সিস্টেম সারাউন্ডিং ধরে, তার বাইরে ওটা একটা সিস্টেম ধরছিস, ঠিক আছে, ওটা একটা সিস্টেম। তাহলে ওখানে তো কোনো, ওখানে ভিতরে ভিতরে হচ্ছে তো, কেউ বাইরে থেকে না তো কোনো কিছু ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেছে? ক্লিয়ার? দেখ এত ইজি কোশ্চেন দেবে না, ঠিক আছে, চাপ নেই, বাট এগুলো না বুঝলে
আবার বলাও যায় না, কখনো দিয়ে দিবে ক্লোজ সিস্টেম এক্সাম্পল, এই যে এখান থেকে এক্সাম্পল গুলো তো ওপেন সিস্টেম কাকে বলে এরাও বলে দিত, কখনো দিয়ে দিই নিটের তো কিছুই ভরসা নেই। যদি সিবি মাইনাস সিবি ইকুয়ালস আরও জিজ্ঞেস করতে পারে তাহলে ওটাও জিজ্ঞেস করতে পারে। এবার দেখ স্টেট অফ দ্য সিস্টেম, স্টেট অফ দ্য সিস্টেম দেখ সম্মান দিয়েছি। Properties which define a state of the system are called state variables or thermodynamic variables or thermodynamic quantities. Actually দেখ জেনারেলি আমরা এখানে যেটা পড়ি এটা হচ্ছে থার্মোডাইনামিক্স অফ গ্যাস, থার্মোডাইনামিক্স অফ লিকুইড অ্যান্ড সলিড পড়ে ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়া হয়, ঠিক আছে। সো আমরা যেটা পড়ছি থার্মোডাইনামিক্স অফ গ্যাস, এখানে দেখবি তোকে লেখা, আমি বলছি থার্মোডাইনামিক কোঅর্ডিনেট বলবো, মানে স্টেট চেঞ্জ হচ্ছে আমরা কী কীভাবে বুঝতে পারি, আইদার প্রেশার চেঞ্জ হবে और ভলিউম চেঞ্জ হবে और টেম্পারেচার চেঞ্জ, এই তিনটেকে আমরা বলি, এই তিনটেকে আমরা বলি থার্মোডাইনামিক কোঅর্ডিনেট। ধরে নে তুই কোনো একটা স্টেট স্টেট ওয়ান থেকে স্টেট টু এ যাচ্ছিস, স্টেট ওয়ান থেকে স্টেট টু এ যাচ্ছিস, ঠিক আছে। টি ওয়ান ভি ওয়ান টি ওয়ান টেম্পারেচার এরকম ছিল, সেখান থেকে পি টু ভি টু টি টু চেঞ্জ হচ্ছে কি দিয়ে বোঝাচ্ছিস, পি ভি টি এর টার্মে, তাহলে এই তিনটাকে আমরা বলি থার্মোডাইনামিক কোঅর্ডিনেট। নেক্সট দেখ, এবার কিছু দেখ এখন তোর কোনো একটা সিস্টেম তার থার্মোডাইনামিক স্টেট কি সেটা জানাতে আমাদের আবার কতগুলো ফাংশনস আছে। দেখ আমি দুটো ফাংশন, দুটো একটা অ্যাকচুয়ালি কোনো সিস্টেম কোন কন্ডিশনে আছে সেটা তুই আইদার স্টেট ফাংশন দিয়ে বলতে পারিস আর পাথ ফাংশন দিয়ে বলতে পারিস। হোয়াট ইজ স্টেট ফাংশন? দেখ স্টেট ফাংশন কি, দেখ স্টেট ফাংশন দিস ইজ নাথিং বাট which depend only upon the initial and final position or final state of the system. একটা থার্মোডাইনামিক সিস্টেম ইনিশিয়ালি কোন স্টেটে ছিল, ফাইনালি কোন স্টেটে গেছে, শুধুমাত্র আমি দুটো স্টেটের মধ্যে ইন্টারেস্টেড। মানে ধরে নে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি ধর কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস কোনো একটা থার্মোডাইনামিক প্রসেসের থ্রুতে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছি, আমার ইনিশিয়াল পয়েন্ট ছিল এ, ফাইনাল পয়েন্ট হয়েছে বি। যারা স্টেট ফাংশন, যারা স্টেট ফাংশন, হ্যাঁ তারা শুধুমাত্র ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট এই দুটোর উপর ইন্টারেস্টেড। আমি এ থেকে বিতে কিভাবে গেছি, এইভাবে গেছি বা এইভাবে গেছি, মানে পাথের উপর ডিপেন্ড করবে। দেখ তাহলে দেখ বাট ডাজ নট ডিপেন্ড অন পাথ, মানে স্টেট ফাংশন এরা শুধুমাত্র ইনিশিয়াল অ্যান্ড স্টেট ফাংশন, দিস ইজ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট dependent. State function initial and final state dependent and path independent. Independent পাথের উপর ডিপেন্ড করছে না। এবার স্টেট ফাংশনের মধ্যে কি কি আসছে দেখ, এবার বলছি স্টেট ফাংশনস আর ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার্স ই। ই মানে এখানে এনার্জি দ্যাট ইজ ইকুয়ালস টু ই, অনেক সময় আমাদের ইন্টারনাল এনার্জি বলা হয়। ই ইন্টারনাল এনার্জি কি অনেক সময় আমরা ইউ দিয়ে লিখি, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি যাকে আমরা ইউ দিয়ে লিখি হচ্ছে। এইচ হচ্ছে এনথালপি, এইচ কি জানিস তো এগুলো কোনটা কি, এনথালপি। এস হচ্ছে এন্ট্রপি, জি হচ্ছে গিভস ফ্রি এনার্জি, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে টেম্পারেচার, প্রেশার, ভলিউম, বাস। এবার আসছি পাথ ফাংশন। পাথ ফাংশন, হোয়াট ইজ পাথ ফাংশন? অবভিয়াসলি পাথ ফাংশন মাত্রই তোদের মনে পড়বে কি না, দিস ইজ পাথ ডিপেন্ডেন্ট অনলি, মানে এ শুধুমাত্র পাথের উপর ডিপেন্ড করে তুমি কোন ইনিশিয়ালি কোন ফেজে ছিলে বা ফাইনালি কোন ফেজে গেছো, কোন স্টেটে গেছো তার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে, পাথের। ভেরি গুড, তাহলে এই গেল আমাদের পাথ ফাংশন। হ্যাঁ জি, হ্যাঁ ভলিউম, প্রেশার, টেম্পারেচার, প্রেশার, ভলিউম, যেগুলো এই তিনটাকে মিলিয়ে আমরা থার্মোডাইনামিক কোঅর্ডিনেট বলি, ঠিক আছে। এবার শোন, initial and it does not depend the system properties of the system which depend upon initial and final state of the system as well as mechanism followed by the system achieve final state is called path function। যেমন ধর পাথ ফাংশন
এদেরকে জেনারেলি লেখা হয় স্মল লেটার্স দিয়ে, ঠিক আছে? ওয়ার্ক ডান একটা পাথ ফাংশন, হিট একটা পাথ ফাংশন হয়েছে। ওয়ার্ক ডান ইজ এ পাথ ফাংশন অ্যান্ড হিট ইজ এ পাথ ফাংশন। স্যার, হুম হুম আপনি বলেন পাথ ডিপেন্ডেন্ট অন ডিফারেন্ট তো স্টেট ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এরা হচ্ছে ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট ডিপেন্ড, মানে আমি ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে দুটোই কোন depend ওয়েতে গেছি, করছে। হ্যাঁ দুটোর উপরে ডিপেন্ড। অ্যাকচুয়ালি আমি ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে কোন ওয়েতে গেছি সেটার উপরেও ডিপেন্ড করছে। ইনফ্যাক্ট ইনিশিয়াল স্টেট কি ছিল, ফাইনাল স্টেট কি ছিল, তার উপরেও ডিপেন্ড করছে। ঠিক আছে, ক্লিয়ার না? বুঝছো? শিওর? তাহলে পাথ ফাংশন স্টেট ফাংশন কি বোঝা গেছে? কি হয়েছে? ফিজিক্সে আমাদের বই ছিল না। আরেকটা হয় হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি হচ্ছে কি বলো? পাথ ফাংশন। হিট ক্যাপাসিটি ইজ অলসো এ, ক্লিয়ার? এবার আসছি, তাহলে আমাকে সামারি করে লেখাতে হবে পাথ ফাংশন সেট সমান নাজিরা পারবি? পারবি তো? বাস, দেখ হয়েছে। এবার দেখ, নেক্সট আসছি থার্মোডাইনামিক প্রপার্টিজ। ওই পাথ ফাংশন স্টেট ফাংশন বোঝা গেছে, ক্লিয়ার? বল ওই শুভঙ্কর বল, হোয়াট ইজ স্টেট ফাংশন? এখানে আমি বরঞ্চ একটা বড় বড় করে স্টার লাগিয়ে দিই। পাথ ফাংশনের উপর কি করে দেবো? হ্যাঁ, এবার আসছি ইন্টেন্সিভ প্রপার্টি অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি। মন দিয়ে শোন। থার্মোডাইনামিক প্রপার্টিস, থার্মোডাইনামিক প্রপার্টিসের মধ্যে আসছে ফার্স্ট ইন্টেন্সিভ প্রপার্টি অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিস। এইখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে, শুধু তোকে মানে এক্সাম্পল দিয়ে দেবে, দিয়ে বলবে কে ইন্টেন্সিভ প্রপার্টি, কে এক্সটেন্সিভ প্রপার্টি। আমাদেরকে কিছু কাজ করতেই হবে না, শুধু যেমন সাজানো আছে তেমন করে দিতে হবে, ঠিক আছে? আর সব ওখানেই দেওয়া আছে, ঠিক আছে? শোন, একটা কথা আমি একটাই কথা বলবো, মনে রাখার টেকনিক হচ্ছে এরকম, মনে রাখার টেকনিক হচ্ছে এরকম, এটা মনে রাখবি, ইন্টেন্সিভ, ইন নাম্বারে ডিপেন্ডেন্ট। নাম্বার না, ম্যাটার, মাস, ম্যাটার নাম্বার যে মাস ইন্ডিপেন্ডেন্ট। Intensive. In means ion. In means ion. This is independent, mass independent. Intensive is mass independent. Intensive ion, intensive ion আর ইন্ডিপেন্ডেন্টের আয়ন। মানে ইন্টেন্সিভ প্রপার্টি যারা, ওরা মাসের ওপর ডিপেন্ড করে না, অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টিরা অ্যাডিটিভ নেচার শো করে না। মনে করছে? ইন্টেন্সিভ প্রপার্টি, তাহলে রাইট ডাউন, দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম হুইচ আর, দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাটার, মিনস ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাটার মিনস সাইজ অ্যান্ড মাস, এর উপর ডিপেন্ড করছে না, অ্যান্ড প্রেজেন্ট দ্য সিস্টেম কল ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা, আরেকটা কি? ইন্টেন্সিভ প্রপার্টি আর নন অ্যাডিটিভ, নন অ্যাডিটিভ টিআইভি, নন অ্যাডিটিভ। এবার কিভাবে বলবো নন অ্যাডিটিভ সেটা এক্সপ্লেন করার জন্য বলছি। আর তার আগে বলি এক্সটেন্সিভ প্রপার্টি কি। অবভিয়াসলি এক্সটেন্সিভ প্রপার্টি কি, ম্যাটারের উপর ডিপেন্ড করবে। তাহলে দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম হুইচ আর ডিপেন্ডেন্ট অন ম্যাটার, মানে সাইজ আর মাসের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি অ্যাডিটিভ, এক্সটেন্সিভ প্রপার্টি অ্যাডিটিভ নেচার শো। ক্লিয়ার? এবার শোন, যদি তোকে বলি যে এইটা মনে করো একটা কোনো মেটাল কিউব আছে, এই মেটাল কিউবের টেম্পারেচার ধরে নাও তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই মেটাল কিউবের টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই একে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করেছিস। কটা ইকুয়াল পার্টে? দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে এইটা একটা মেটাল হাফ প্লেট পেয়েছিস, এটা একটা মেটাল হাফ কিউব পেয়েছিস, হয়েছে?
তাহলে এইটা টোটাল মাস ছিল ধরে নে 1 কেজি হয়েছে, 1 কেজি ছিল টোটাল মাস। এটার এখন মাস হয়ে গেছে 500 গ্রাম, এটারও মাস হয়ে গেছে কত, 500 গ্রাম। এখন আমাকে তুই বল যে এই মেটাল কিউবটার এই যে একটা পোর্শন, পোর্শন নাম্বার 1 আর এটা পোর্শন নাম্বার 2, এই দুটো টেম্পারেচার কত? সেমই থাকবে। টেম্পারেচার থোড়ি নাকি এর 50 এর 50 এরকম হয়, এরকম হয় নাকি? তাহলে এর টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এরও টেম্পারেচার থাকবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখ টেম্পারেচার ইজ এ মাস ইন্ডিপেন্ডেন্ট, মাস ইন্ডিপেন্ডেন্ট এর আয়ের আর ইন্টেন্সিভের আয়। ক্লিয়ার? তাহলে দেখ এখানে এবারে এক্সাম্পলস গুলো দেখ। ইন্টেন্সিভ প্রপার্টি, শোন ফার্স্ট পড়লাম কি টেম্পারেচার, প্রেসার, স্পেসিফিক হিট, আচ্ছা অল কনসেন্ট্রেশন টার্মস। যেমন মনে কর, সেম এক্সাম্পল দিচ্ছি, মনে কর মনে কর এখানে তুই একটা জিনিস রেখেছিস, কি রেখেছিস বলতো না, H2 এর উপর রেখেছিস, ধরে নে H2 এর উপর রেখেছিস 1 মোলার, এখানে 1 মোলার H2 এর উপর রেখেছিস, বুঝেছিস? এর ভলিউম হচ্ছে ভি আছে। এখন তুই এটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করে দিবি, মানে এটা V/2 একটা কন্টেনার, এটা V/2 একটা কন্টেনার, ঠিক আছে? একে দুটোকে ভাগ করে দিলি। এখন বল এর এইখানে যে H2 এর উপর তার কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন কত হবে, আর এই কন্টেনারে যে H2 এর উপর তার কনসেন্ট্রেশন কত হবে? এক পুকুর জল থেকে এক বালতি জল উঠে নিলে গ্লাসের জলের কনসেন্ট্রেশন কি আলাদা হয়ে যাবে, বা গ্লাসের জলের ডেনসিটি কি আলাদা হবে? তাহলে দেখ এখানেও 1 মোলার, এখানেও 1 মোলার কনসেন্ট্রেশন থাকবে, এখানেও 1 মোলার কনসেন্ট্রেশন। এবার প্রশ্ন হচ্ছে কেন? দেখ এখানে ভলিউম যেমন ভাগ হয়েছে, আমরা জানি কনসেন্ট্রেশন মোলারিটি দ্যাট ইজ ইকুয়ালস টু কি মোল পার লিটার। দেখ ভলিউম যেমন V/2 হয়েছে, তেমনি মোলটাও তো ভাগ হচ্ছে, ম্যাটারটাও তো ভাগ হয়ে গেছে। ওই করে আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরি কনসেন্ট্রেশন কি হয়ে গেছে, সেম। বোঝা গেছে? কনসেন্ট্রেশন সেম। সিমিলারলি ডেনসিটি, ডেনসিটি ডেনসিটিও কি না বল, মাস ইন্ডিপেন্ডেন্ট ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? এবার ধর এই তাহলে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ কি বোঝা গেছে। এবার এক্সাম্পলস দেখ, দেখ বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, সেল পোটেনশিয়াল, মনে পড়ছে? সেল পোটেনশিয়াল নন অ্যাডিটিভ নেচার শো করে, ওই জন্য আমরা ECl3 ডিরেক্ট করতে পারি না। আচ্ছা, সেল পোটেনশিয়াল নন অ্যাডিটিভ, স্পেসিফিক কন্ডাক্টেন্স নন অ্যাডিটিভ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এরকম হয় নাকি যে এত বড় তোকে একটা ধর গ্লাস পিস দিয়েছি, এই বড় গ্লাস পিসের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.5, এইটুকু গ্লাস পিসের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে যাবে 0.5, হবে না? রিফ্র্যাক্টিভ সেমই থাকবে, ঠিক আছে? সারফেস টেনশন, ভিসকোসিটি, পিএইচ ভ্যালু, ভেপার প্রেশার, এগুলো সমস্ত ইন্টেন্সিভ প্রপার্টি, মিন্স মাস ইন্ডিপেন্ডেন্ট। যে কোনো এক্সাম্পল এখান থেকে জিজ্ঞেস করতে পারি। আমাদের খাটনি কম, আমাদের পুরো স্লাইড সাজিয়ে দিয়েছে, ঠিক না? শুধু আমাকে কষ্ট করে কি করতে হবে, মনে রাখ, একটু কমন সেন্স লাগাবি তাহলে। এরকম হয় নাকি যে এক গ্লাস জলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে তোর 0 ডিগ্রি সেলসিয়াস, এক পুকুর জলের ফ্রিজিং পয়েন্ট হবে -0 ডিগ্রি, এই -100 ডিগ্রি সেন্টিগ্রেড? এটা হয়? জল তো 0 ডিগ্রিতেই ফ্রিজ হবে ভাই, আবার জল তো 100 ডিগ্রিতেই বয়েল করবে। সে এক গ্লাস জলই দাও, কি এক বালতি জলই দাও, কি এক পুকুর জল দাও, হয়েছে? আচ্ছা, বুঝলি? নেক্সট দেখ, এবার আসছি এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি আবারও বলি, এরা ম্যাটারের উপর ডিপেন্ড করে, ম্যাটার ডিপেন্ডেন্ট অ্যান্ড অ্যাডিটিভ। অ্যাডিটিভ যেমন দেখ ভলিউম, ধরে নে যে প্রথমে ধর এই এই এর ভলিউম ছিল V1, এর ভলিউম ছিল V2, এখানে একটা লিকুইড ছিল, এখানে একটা লিকুইড ছিল, দুটোকে অ্যাড করলি, টোটাল ভলিউম কত হবে? V1 প্লাস V2, সিম্পল, ঠিক আছে? ফোর্স, ধরে নে এটা একটা 10 নিউটন বডি, কোনো এটা ধর 1 কেজির একটা মাস, এইদিকে 10 নিউটন ফোর্স কাজ করছে, এইদিকে 2 নিউটন ফোর্স কাজ করছে, নেট ফোর্স কত কাজ করছে? 8 নিউটন। তাহলে কি অ্যাডিটিভ নেচার শো করছে? বা এদিকে 10 নিউটন কাজ করছে, এদিকে 2 নিউটন কাজ করছে, নেট ফোর্স কত কাজ করছে? 12 নিউটন। তাহলে কি ফোর্স। নেক্সট সারফেস এরিয়া, সারফেস এরিয়া মানে হচ্ছে তোকে বলা আছে এই পোর্শনটার এরিয়া হচ্ছে A1, এই পোর্শনটার এরিয়া হচ্ছে A2, তাহলে টোটাল এরিয়া কত বলো? A1 প্লাস A2, A1 প্লাস A2, সিম্পল। তাহলে এরা সমস্ত কি দেখ, এরা সাইজের ওপর
বা ম্যাটার বা মাসের উপর ডিপেন্ড করছে, এবং এরা সিম্পল অ্যাডিটিভ রুল ফলো করছে। যেমন ফোর্স, সারফেস এরিয়া, হিট ক্যাপাসিটি ইম্পর্টেন্ট, এই যেইগুলো মনে থাকবে না ওগুলো ইম্পর্টেন্ট। হিট ক্যাপাসিটি, নেক্সট হচ্ছে ইন্টারনাল, যে কোনো এনার্জি মনে রাখবি সবসময় মাস ডিপেন্ডেন্ট। যে কোনো দেখ, যেমন 1 কেজি কয়লা পোড়ালে তুই যতটা এনার্জি পাবি, 10 কেজি কয়লা পোড়ালে তার থেকে বেশি এনার্জি পাবো, তাহলে কি মাসের উপর ডিপেন্ডেন্ট হবে না? ঠিক আছে, দেখ তাহলে হিট ক্যাপাসিটি, ফোর্স, ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, এনট্রপি, গিভস ফ্রি এনার্জি, মাস, নাম্বার অফ মোলস, ভলিউম, এরা সবাই কি এক্সটেন্সিভ প্রপার্টি। এখন দেখ এইখান থেকে এইখান পর্যন্ত তুই সমস্ত কি দেখছিস না, এরা হচ্ছে এনার্জি, এরা সমস্ত এনার্জি। এন্ট্রপিটা বাদ দিলে, এন্ট্রপি এনার্জি না, সরি, র্যান্ডমনেস, এন্ট্রপি মানে হচ্ছে র্যান্ডমনেস, বাকি সমস্ত যত এনার্জি, তাহলে আমি লিখছি এনার্জি, এনি কাইন্ডস অফ এনার্জি হচ্ছে মাস ডিপেন্ডেন্ট। ঠিক, কিন্তু একটা জিনিস মন দিয়ে শোন, Gibbs energy per mole যেটা শুধু গিভস এনার্জি পার মোল না, যে কোনো এনার্জি পার মোল, যে কোনো এনার্জি পার মোল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি না, সবসময় মনে রাখবি, একটা নোট বলছি, সবসময় মনে রাখবি, রেশিও বিটুইন রেশিও বিটুইন টু এক্সটেন্সিভ এক্সটেন্সিভ প্রপার্টি, দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও সবসময় একটা ইন্টেন্সিভ প্রপার্টি হবে। দুটো এক্সটেন্সিভ প্রপার্টি যেমন গিভস ফ্রি এনার্জি আর এক্সটেন্সিভ প্রপার্টি মোল, এদের রেশিও করলে পাবি গিভস ফ্রি এনার্জি পার মোল, নিচে এম দিয়ে লিখি মানে গিভস ফ্রি এনার্জি পার মোল, অথবা ওটাকে লেখা হয় জি মাথায়, গিভস ফ্রি এনার্জি পার মোল। দেখ এটা ওপরে একটা ইন্টেন্সিভ প্রপার্টি গিভস ফ্রি এনার্জি, নিচে একটা ইন্টেন্সিভ, সরি এক্সটেন্সিভ প্রপার্টি মোল, দুটোর রেশিও করে তুই পাবি যেটা, সেটা হবে ইন্টেন্সিভ প্রপার্টি। গিভস ফ্রি এনার্জি পার মোল এ কিন্তু মাসের ওপর ডিপেন্ড করছে না। আরে এক মোল কতটা এনার্জি, ওটা তো ফিক্সড রে ভাই, ঠিক না? তাহলে সবসময় মনে রাখবি, এখানে দেখ এখানে ওগুলো লেখা আছে যে দেখ, এবার আসছি, এইগুলো তো ছিল এই যখনই মোলার সেন্সে চলে যাবে তোকে কনফিউজ করে দেবে। মোলার ভলিউম ইন্টেন্সিভ প্রপার্টি, মোল ডেনসিটি ইন্টেন্সিভ, আচ্ছা গ্রিভস ফ্রি এনার্জি পার মোল, এনথ্যালপি পার মোল, আচ্ছা এনট্রপি পার মোল, এইখানে যতগুলো লেখা আছে না চুপচাপ পার মোল পড়ে যা। গিভস ফ্রি এনার্জি পার মোল, এনট্রপি পার মোল, এনথ্যালপি পার মোল, ইন্টারনাল এনার্জি পার মোল, এরা সবাই কি ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে আমি এখানে লিখছি গিভস ফ্রি এনার্জি পার মোল, এইচ এম মানে এনথ্যালপি পার মোল, এস এম এন্ট্রপি পার মোল, আচ্ছা আর কি লিখবো, ইউএম মানে ইন্টারনাল এনার্জি পার মোল, এরা সবাই ইন্টেন্সিভ প্রপার্টি। ক্লিয়ার, মনে থাকবে? তাহলে এক্সটেন্সিভ ইন্টেন্সিভ ক্লিয়ার হলো। বল বোঝা গেছে? তাহলে তোকে দুভাবে প্রশ্ন দিবে, যে তোকে দুভাবে প্রশ্ন দিবে যে কি বলো, একটা বলবে গিভস ফ্রি এনার্জি কি, গিভস ফ্রি এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টি, বাট গিভস ফ্রি এনার্জি পার মোল ইন্টেন্সিভ। কনসেপ্ট ক্লিয়ার করে একদম, ক্লিয়ার ক্লিয়ার, বল ঠিকঠাক বল, এনি ডাউটস? আচ্ছা এবার স্পেশাল পয়েন্টসে কি বলছে স্যার, ঠিক আছে দেখ, স্পেশাল পয়েন্টস, ratio of two extensive properties indicates the intensive property। এখন ডিসকাস হলো এক্সাম্পল, দেখ মাস নিচে কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউম নিজে হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, বাট দুটো এক্সটেন্সিভ প্রপার্টি ডেনসিটি সবসময় কি ইন্টেন্সিভ প্রপার্টি, হ্যাঁ। অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি ক্যান বি কনভার্টেড ইনটু intensive property when it is defined for a unit amount of substance। দেখ গিভস ফ্রি এনার্জি এক্সটেন্সিভ প্রপার্টি, কোনো ইউনিট অ্যামাউন্ট সাবস্টেন্সের জন্য হবে, মানে এক মোলের জন্য, তাহলে তখন হয়ে গিভস এনার্জি এক্সটেন্সিভ। বাট যখনই এক মোল ইউনিট অ্যামাউন্টের জন্য আমরা এটাকে ডিফাইন করবো, তখন সেটা হয়ে যাবে ইন্টেন্সিভ। ঠিক আছে, সেটা এখানে বলেছে। আচ্ছা, ইন্টেন্সিভ প্রপার্টিজ অফ এ সাবস্টেন্স আর নন অ্যাডিটিভ আমরা শুরুতেই লিখেছি, while extensive properties additive in nature, শুরুতেই লিখেছি। নোটস লিখে যখন কীভাবে ইন্টেন্সিভ প্রপার্টিজ অ্যাজ দি অ্যাডিটিভ,
নন ইন্টেন্সিভ প্রপার্টি নন অ্যাডিটিভ, এই তো একদম টু দা পয়েন্ট। ঠিক আছে, নেক্সট দেখ, এই যে মাস, মোল, ভলিউম, এতগুলো অবধি দেখ। এখানে মাস আছে, এ বি এদের মাস, এদেরকে অ্যাড কর তুই, এই দুটো মাস টোটাল হবে A1 প্লাস M2, এখানে টোটাল মাস হবে A1 প্লাস M2, এখানে টোটাল ভলিউম হবে, কিন্তু ডেনসিটি থোড়ি না ডিডি যোগ হয়ে যাবে, ডেনসিটি তো সেমই থাকবে। আচ্ছা বয়লিং পয়েন্ট থোড়ি না এরকম তোর 50 গ্রাম জলের বয়লিং পয়েন্ট যদি বয়লিং পয়েন্ট তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে 100 গ্রাম জলের বয়লিং পয়েন্ট হয়ে যাবে তোর কত, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয় না? এবারে তোকে যদি বলেন যে একটা তোর বাছুর মানে বাছুরের ওয়েট হাইট কত, 1 হাত কি 2 হাত, একটা 2 হাত বাছুরের যদি একটা লেজ হয়, তাহলে একটা 4 হাত, তাহলে একটা 4 হাত গরুর কটা লেজ হবে? তোকে বলে একটা 2 হাত গরুর একটা লেজ হলে একটা 4 হাত গরুর কটা লেজ হবে? দুটো। না অ্যাবনর্মালি হতে পারে, বাট নর্মালি কি হবে, है ना? একটা একটা ধর ধর 16 কেজি, একটা 16-17 কেজি ছাগলের 4টে পা হলে একটা 34 কেজি ছাগলের কটা পা হবে? 8টা পা। এটা কি হয় কখনো পসিবল? তাহলে ছাগলের পাও কি একটা ইন্টেন্সিভ প্রোফাইল, তাহলে দেখ এই হচ্ছে ব্যাপার। দেখ টাইপস অফ থার্মোডাইনামিক্স প্রসেস। হ্যাঁ এবারে আচ্ছা বল, এতক্ষণ অবধি যা ডিসকাশন হলো, এনি ডাউটস? খুব ইম্পর্টেন্ট টপিক ডিসকাস হয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক আসছে আমার এই ইন্টেন্সিভ প্রপার্টি আর এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা আর তো দেখেছিস আমরা কি কি সিস্টেম হতে পারে। হ্যাঁ এবারে দেখ, এবার আসছি আরো ইম্পর্টেন্ট, ধীরে ধীরে আমরা আরো ইম্পর্টেন্ট জিনিসে যাচ্ছি। টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেস। এবার পিডিএফ থেকে পড়তে কিছু অসুবিধা হচ্ছে? আচ্ছা টাইম সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে, লিখতে হবে না? আচ্ছা দিয়ে দেবো, প্রিন্ট করিনি, তাহলে কি বলতো কোথাও কমই হয়ে যাবে, ওখানেই করাবি ওই সব থেকে, এখান থেকে প্রিন্ট করাবি তো 5 টাকা করে পার পেজ নিতে। আমি তো তোদের কোশ্চেন পেপার ওখান থেকে করে নিয়েছি। হুম, ও তো লিখে নিয়েছি, ও ঠিক করছে। এনিওয়েজ আচ্ছা দেখ, আচ্ছা দেখ দেখ যা হচ্ছে হচ্ছে, এবার আমরা আসছি এত তাড়াতাড়ি পড়ে লেখা যেত পিডিএফ থেকে, এত তাড়াতাড়ি লেখা হয় না। কিসে, মানে পিডিএফ থেকে লিখলে এরকম তাড়াতাড়ি লিখতে ইচ্ছা করে না, মানে যত তাড়াতাড়ি লিখলাম তখন বুঝে আসতে পরে ইচ্ছা হবে না পড়তে, পরে মনেই হবে না লিখি বলে। আচ্ছা এবার আসছি আমরা টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেসেস। ঠিক আছে, বিভিন্ন থার্মোডাইনামিক প্রসেস সম্পর্কে আলোচনা করছি। দেখ টাইপস অফ থার্মোডাইনামিক প্রসেসেস। ওকে ঠিক আছে, দেখ এখানে শোন, আগে নামগুলো বলে দিই, থার্মোডাইনামিক প্রসেস কি কি আছে। আইসোথার্মাল প্রসেস, দেখ তোদের ফিজিক্সে একটু শুরু হয়েছিল না, আইসোবারিক প্রসেস। ঠিক আছে, চাপ নেই, আইসোবারিক। নেক্সট হচ্ছে আইসোকোরিক প্রসেস, নেক্সট হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, আর একটা থাকবে সাইক্লিক প্রবাবিলি। হ্যাঁ, আর একটা সাইক্লিক প্রসেস, আর একটা হচ্ছে রিভার্সেবল, আর রিভার্সেবল প্রসেসের আরেকটা নাম কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি স্ট্যাটিক প্রসেস আরেকটা ইরিভার্সেবল প্রসেস। ওকে, তাহলে এই কটা প্রসেস আমাদেরকে পড়তে হবে। EFG, জি নেমিংটা দেয়া নেই এখানে, হয়েছে EFG, এই কটা প্রসেস আমাদেরকে একটু ডিসকাস করতে হবে। সো দেখ থার্মোডাইনামিক কোঅর্ডিনেট কি কি বলেছি, পিভিটি। এবার আসছি থার্মোডাইনামিক প্রসেস। ঠিক আছে, আচ্ছা সিস্টেম আগে আমরা আমরা কি কি ডিসকাস করলাম, সিস্টেম কি সারাউন্ডিং কি, সিস্টেম কত টাইপের হতে পারে। ঠিক, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম মানে কি কি হবে, ক্লোজ সিস্টেম মানে শুধুমাত্র, আইসোলেটেড সিস্টেম মানে, ভেরি গুড। আচ্ছা নেক্সট আসছে আমাদের কি, তারপরে আমরা কি পড়েছি, থার্মোডাইনামিক কোঅর্ডিনেট কি কি, পিভিটি। তারপরে আমরা কি পড়েছি, থার্মোডাইনামিক বলো প্রপার্টিজ, কি কি প্রপার্টি, ইন্টেনসিভ প্রপার্টি, এক্সটেনসিভ, স্টেট ডিপেন্ডেন্ট আর পাথ ডিপেন্ডেন্ট। পাথ ফাংশন, স্টেট ফাংশন। ঠিক আছে, স্টেট ফাংশন কারা, যারা ফাইনাল স্টেট ইনিশিয়াল স্টেট, পাথ ফাংশন কারা, দুটোর উপরে, ফাইনাল স্টেট ইনিশিয়াল স্টেট এবং কোন পাথে যাচ্ছে। হয়েছে, নেক্সট আমরা আসছি what is intensive property, mass independent, what is extensive property, mass independent, intensive property additive নয়, extensive property additive হচ্ছে, বাস এই তো হয়েছে। আর সব এক্সাম্পল কোনো কিছুই মোলার যখন বলে দেবে, গিবস ফ্রি এনার্জি এক্সটেন্সিভ, এনথালপি এক্সটেন্সিভ, এন্ট্রপি এক্সটেন্সিভ, ইন্টারনাল এনার্জি এক্সটেন্সিভ, মোলার গিবস ফ্রি এনার্জি ইন্টেন্সিভ, মোলার এনথালপি, মোলার এন্ট্রপি
মোলার থাকবেই ইন্টেন্সিভ, ইন্টেন্সিভের আইএন আর মাস ইন্ডিপেন্ডেন্টের আইএন মনে থাকবে ইন্টেন্সিভ, যেমন ডেন্সিটি। ভেরি গুড। এবার আসছি আইসোথার্মাল প্রসেস। দেখ নামেই কি আছে, আইসো মানে, আইসো মানে সেম, আইসো মানে, আইসো কথাটার অর্থ হচ্ছে সেম, থার্মাল কথাটা হচ্ছে থার্মো মানে টেম্পারেচার। আইসোথার্মাল প্রসেস মানে এটা এমন একটা প্রসেস যেই প্রসেসের টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। দেখ এখানে কি কি, এন মানে নাম্বার অফ মোল কনস্ট্যান্ট আর টেম্পারেচার টি কনস্ট্যান্ট, দিস ইজ ইওর আইসোথার্মাল প্রসেস। মেনলি আইসোথার্মাল নামটা হচ্ছে এই জন্যই যে টেম্পারেচার টি কনস্ট্যান্ট বলি। আচ্ছা, isothermal processes are those processes in which temperature of the system during entire process remain constant. Throughout process temperature কি থাকবে, throughout process temperature constant। তাহলে দেখ টেম্পারেচারের চেঞ্জ কত, তাহলে আমি বলতে পারি ইনিশিয়াল টেম্পারেচার ইকুয়ালস টু ফাইনাল টেম্পারেচার। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার মানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল ইকুয়ালস টু, পাক্কা? এবার শোন, এবার আইসোথার্মাল প্রসেস শোন, একটা কথা মন দিয়ে বলছি, মন দিয়ে শোন। এই ধর তোর কোনো একটা সিস্টেম, এখন শোন, ধরে নে কোনো প্রসেস হচ্ছে, মনে কর গ্যাসের এক্সপানশন হচ্ছে, গ্যাসের এক্সপানশন হচ্ছে। নর্মালি গ্যাস যখন এক্সপ্যান্ড হয় কুল হয়, টেম্পারেচার কি হয়, টেম্পারেচার কম। এবার শোন, গ্যাস যখন দেখবি সাইকেলের টায়ার ফাটলে, একটা ছোটবেলায় আমাদের কোশ্চেন থাকতো যে ফিজিক্সের, গরমের দিনে কেন ফেটে যায়, ঠান্ডার দিনে মানে কম হাওয়া কেন সেটা না, হয়? সাইকেলের টায়ার ফেটে গেলে ঠান্ডা হাওয়া কেন আসে, কেন? দেখ সাইকেলের টায়ারের মধ্যে কি গ্যাস প্রচন্ড প্রেসারে আছে, যখন ওই অ্যাটমসফিয়ারে গ্যাস কি এক্সপ্যান্ড করছে, বেরিয়ে আসছে, যখন হাই প্রেসার থেকে লো প্রেসারে গ্যাস আসছে, প্রেসার কমছে মানে ভলিউম বাড়ছে। এবার শোনো, গ্যাস যখন এক্সপ্যান্ড করে তখন ও সবসময় কুল হয়, কি হয়, কুল, ঠান্ডা। গ্যাস কুল হচ্ছে মানে সিস্টেমের টেম্পারেচার কমছে। বাট যদি তোকে বলি এটা আইসোথার্মালি করো, তোকে টেম্পারেচার কি রাখতে হবে, ফিক্সড। তার মানে সিস্টেমকে তুই বাইরের থেকে নিশ্চয়ই তাপমাত্রা দিচ্ছিস, যার জন্য ঠিক যতটা টেম্পারেচার কমেছিল ঠিক ততটা টেম্পারেচারই বেড়ে যাবে। তাহলে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস ইজ নাথিং বাট এমন একটা প্রসেস যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। টেম্পারেচার কনস্ট্যান্ট আছে মানে টেম্পারেচারের চেঞ্জ জিরো, কিন্তু আমি তার মানে এটা কখনোই বলতে পারি না যে হিটের ট্রান্সফার হচ্ছে না। হিট ট্রান্সফার না হলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা পসিবলই না। দেখ যখন গ্যাস এক্সপ্যান্ড করছে গ্যাস ঠান্ডা হবে, ওর টেম্পারেচার কমবে, কিন্তু আইসোথার্মালি রাখতে গেলে তোকে কি টেম্পারেচার ফিক্স রাখতে হবে, তাহলে যতটা টেম্পারেচার কমছে ততটা বাড়াতে হবে। তখন সঙ্গে সঙ্গে কি করবো, অ্যাটমসফিয়ার থেকে সারাউন্ডিং থেকে সিস্টেম টেম্পারেচার অ্যাবজর্ব করে নেবে, ঠিক? তাহলে ইন আইসোথার্মাল প্রসেস হিট এক্সচেঞ্জ উইথ সারাউন্ডিং অকার্স, সারাউন্ডিংসের সাথে হিট এক্সচেঞ্জ হবে, সারাউন্ডিংসের সাথে হিট এক্সচেঞ্জ উইথ সারাউন্ডিং হবে, হয়েছে? আচ্ছা, ভলিউম অ্যান্ড প্রেসার আর ভ্যারিয়েবল, সিম্পল। এই তো আইসোথার্মাল এক্সপানশন একটু আগে দেখা গেল। আবার আইসোথার্মাল এক্সপানশন আর আইসোথার্মাল কন্ট্রাকশন মানে ওটা কি বলে, কম্প্রেশন। আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল কম্প্রেশন। যদি তুই গ্যাসকে কম্প্রেস করিস, গ্যাসকে তুই যদি কম্প্রেস করিস ভেতরে হিট জেনারেট হবে, গ্যাসকে যদি কম্প্রেস করিস ভেতরে হিট জেনারেট হবে। তোকে যদি টেম্পারেচার তখন ফিক্স রাখতে হয়, সিস্টেম থেকে এনার্জি বাইরে ছাড়তে হবে, তার মানে হিটের ট্রান্সফার। আচ্ছা, ফর আইডিয়াল গ্যাস ইন আইসোথার্মাল প্রসেস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড চেঞ্জ ইন এনথালপি জিরো। শোন, এটা এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। এর এক্সপ্লেনেশনটা আমি যখন তোদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়াবো তখন বলবো, এক্সপ্লেনেশনটা এক্ষুনি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যখনই বলবো তখন এই পয়েন্টটা দেখ, হয়েছে? ফর এ আইডিয়াল গ্যাস, মন দিবি কোথায়, আইডিয়াল গ্যাস, ফর এ আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেসে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখ, অ্যাকচুয়ালি তোরা এক্ষুনি মনে করতে পারিস, আমি পড়িস মনে আছে যে internal energy of gas that is equals to NF/RT by 2 নফরত বাই NF/RT by 2। এখন দেখ টেম্পারেচারের চেঞ্জ যদি জিরো হয় ইন্টারনাল এনার্জি চেঞ্জও জিরো হবে, টেম্পারেচারের চেঞ্জ যদি জিরো হয় ইন্টারনাল এনার্জি চেঞ্জও জিরো হবে। কেন? ইন্টারনাল এনার্জি এমন একটা ফ্যাক্টর যেটা শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ইন্টারনাল এনার্জি এমন একটা ফ্যাক্টর যেটা শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে দেখ, তাহলে ডেল্টা ই মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এটা কি ইন্টারনাল চেঞ্জ, আচ্ছা লিখে দিই নাকি, ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো
আবার আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এনথ্যালপির চেঞ্জ, এটা যাও আরো ক্লিয়ার হবে। এখন আমি দেখ, এখন আইসোথার্মাল প্রসেসটা পুরো কমপ্লিট করে যাচ্ছি, কি কি ইনফেতে পড়তে হবে। এর এক্সপ্লেনেশন আমি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সে ভালোভাবে ক্লিয়ার হই। এর ডেল্টা এইচ হচ্ছে এনথ্যালপি চেঞ্জ ইজ অলসো জিরো। এনথ্যালপির চেঞ্জ ইজ অলসো জিরো, ঠিক আছে। আচ্ছা এবার শোন, অল ফেজ ট্রানজিশনস, অল ফেজ ট্রানজিশনস মানে হচ্ছে, ফেজ ট্রানজিশনস মানে হচ্ছে গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, অথবা সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, ফেজ ট্রানজিশনস। এই প্রত্যেকটা ফেজ যখন ঠিক ফেজ ট্রানজিশন হচ্ছে, আমরা বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার। ওয়াটার, হ্যাঁ। প্রথমে তখন তুই আইস থেকে ওয়াটার করবি, প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আইস, তারপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার। ফেজ চেঞ্জ হয়েছে, ফেজ চেঞ্জ হয়েছে, কিন্তু এ একটা হিট নিয়েছে যেটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট। কি বলি? ল্যাটেন্ট হিট। তাহলে দেখ এই হিট প্রসেসটা, প্রসেসটা আইসোথার্মাল, বাট এই ক্ষেত্রে কিন্তু ডেল ই এর চেঞ্জও জিরো না, অ্যান্ড ডেল এইচ এর চেঞ্জও জিরো না। ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট, এই শেষের যে পয়েন্টটা আমি তোদের বললাম, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নর্মালি অল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এটা হয়, কিন্তু ফেজ ট্রানজিশনস যেগুলো, তার ক্ষেত্রে ক্লিয়ার। এবার শোন, আইসো বারিক, আইসো মানে কি সেম, বারিক মানে প্রেশার, বার কার ইউনিট হয় প্রেশার। তাহলে আইসোবারিক প্রসেস মিন প্রেশার কনস্ট্যান্ট, এই প্রসেসে প্রেশার কনস্ট্যান্ট। এবার আসছি, প্রেশার অফ দ্য সিস্টেম ডিউরিং এন্টায়ার প্রসেস রিমেন কনস্ট্যান্ট, তার মানে পি ইনিশিয়াল ইকুয়ালস টু পি ফাইনাল। তো ডেল্টা পি কত আসবে? ডেল্টা পি জিরো। এবার শোন, প্রেশার কনস্ট্যান্ট, তাহলে কে কে ভ্যারিয়েবল? ভলিউম ভ্যারিয়েবল, টেম্পারেচার ভ্যারিয়েবল। একটু আগে দেখছিলাম কি টেম্পারেচার, টেম্পারেচার কনস্ট্যান্ট, তখন কিছু আইসো থার্মাল। প্রেশার কনস্ট্যান্ট আইসো বারিক, ভলিউম কনস্ট্যান্ট আইসো কোরিক, কোরিক। ওকে দেখ, এবার শোন, প্রসেস ইন ওপেন সিস্টেম ইজ আইসোবারিক ইন নেচার। মানে কি? ধরে নে কোনো ওপেন সিস্টেম, মানে ধর এটা একটা ওপেন সিস্টেমে নিয়েছিস, এখানে তুই, হ্যাঁ এখানে তুই গ্যাস, এখানে তো কোনো গ্যাস বা গ্যাস নিয়েছিস বা জল নিয়েছিস, ওটাকে নিয়ে তুই এক্সট্রাক্ট করছিস, এটা ওপেন সিস্টেম। একটা কথা মনে রাখবি, যে কোনো ওপেন সারফেস মানে, এই যে এটা কি ওপেন সারফেস, ঠিক আছে। যে কোনো ওপেন সারফেস, যে কোনো ওপেন সারফেস মানে ওখানে যে প্রেসার কাজ করবে সেটা হবে অ্যাটমসফেরিক প্রেসার। এটিএম প্রেসার লিখছি মানে অ্যাটমসফেরিক প্রেসার। যে কোনো ওপেন সারফেস, যে কোনো ওপেন সারফেসে যে প্রেসার থাকবে সেটা হবে অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে। তাহলে দেখ, অ্যাটমসফেরিক প্রেসার তো কনস্ট্যান্ট, অলমোস্ট কনস্ট্যান্ট। আমি ধরে নিই, দেখ যত হাইটের সাথে সাথে আবার অ্যাটমসফেরিক প্রেসার চেঞ্জ হয়। আমি তোদের করেছিলাম যখন গ্যাস পড়িয়েছি, ঠিক আছে। পার্টিকুলার রিজিয়নেই তো করব না হ্যাঁ, এক্সপেরিমেন্টটা, ওটাই আমি বলছি, নিয়ে ঘুরে বেড়াবো না ওটাই তো বলছি যে অ্যাটমসফেরিক প্রেসার তো কনস্ট্যান্ট। এবার তোরা বলি না স্যার হাইটের সাথে সাথে চেঞ্জ হয়, এই জন্য আমি আগে থেকে সেফটি গার্ড দিয়ে রাখলাম যে অ্যাটমসফেরিক প্রেসার হাইটের সাথে সাথে চেঞ্জ হয়। বাট আমরা যেখানে এক্সটেন্ড করছি সেখানে অ্যাটমসফেরিক প্রেসার তো কনস্ট্যান্ট, কারণ হাইট মানে ওটাই কনস্ট্যান্ট। থাকবে, আমার হ্যাঁ, চেঞ্জ তো তাহলে দেখ, করতে জায়গা। তাহলে যে কোনো ওপেন সারফেসে তো ওখানে করি প্রেসার কি থাকবে? কনস্ট্যান্ট, ওইটাই কথা বলছি। না ধর প্রফেসর শঙ্কু এক্সিলেট শুরু করেছিল, প্রথমে ধর এক্সিলেট করেছিল তোর এতে, আমার ধর প্রফেসর শঙ্কুর বাড়ি কোথায় বল, ভুলে গেছি আমি, ঠিক আছে। তারপরে সে সোজা হিমালয় চলে গেছে, তখন হতেই পারে। তাহলে দেখ, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট প্রেসারে আমরা কোনো এরকম এক্সপেরিমেন্ট করছি ওপেন সিস্টেমে, মানে ওখানে প্রেসার সবসময় কি 180 অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে। তাহলে প্রেসার অলমোস্ট কনস্ট্যান্ট, তাহলে আমরা বলবো কি প্রসেস ইন ওপেন সিস্টেম ইজ আইসোবারিক ইন নেচার। এবার আসছি আইসোকোরিক। আইসোকোরিক মানে কে কনস্ট্যান্ট? ভলিউম কনস্ট্যান্ট। আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, ওকে। আইসোকোরিক প্রসেস ইজ ভলিউম কনস্ট্যান্ট। এবার শোন, ভলিউম কনস্ট্যান্ট মানে কি? ডেল ভি জিরো, মানে ভি ইনিশিয়াল ইকুয়ালস টু ভি ফাইনাল। ক্লিয়ার অর নট? ভি ইনিশিয়াল ইকুয়ালস টু ভি ফাইনাল, ওকে। এবার দেখ মন দিয়ে শোন, কি বলবো, হ্যাঁ এখন শোন, প্রেসার অ্যান্ড টেম্পারেচার আর ভ্যারিয়েবল। দেখ থার্মোডাইনামিক কোঅর্ডিনেট তো আমার তিনটেই আছে, একজন কনস্ট্যান্ট থাকলে বাকিগুলো ভ্যারিয়েবল, টিভিটি ব্যাস, আর এন নাম্বার অফ মোলস। আচ্ছা এখন শোন,
ওয়ার্ক ডান আমি তোদের দেখাবো ইন থার্মোডাইনামিক প্রসেস, আমি বলবো একটু পরে যে সেখানে থার্মোডাইনামিক প্রসেসে সবসময় কেমিস্ট্রিতে আমরা ধরে নিই ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু ভি। কেমিস্ট্রিতে আমরা ধরে নিই ওয়ার্ক ডান দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস, আগে কি ধরে নিই, মাইনাস পি ডেল টি। ঠিক আছে, কেন কি ধরি এক্ষুনি যখন এক্সপ্রেশনে আসবো ওয়ার্কে তখনই বুঝতে পারবি। ক্লাস ঠিক আছে, দরকার নেই এখন তুই কেন, দেখ কেন কি ধরি, শুধু তুই শুধু এইটুকু মনে রাখ, কেমিস্ট্রিতে মাইনাস বসে দিবি আগে একটা, বাকি সব এক্সপ্রেশন অটোমেটিক আছে, ওই জন্যই কেমিস্ট্রিতে আগে মাইনাস জুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখ ভি যদি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল সমান ভি ফাইনাল, তার মানে ডেল ভি কত, জিরো, চেঞ্জ ইন ভলিউম জিরো। এখন ডেল ভির জায়গায় তুই যদি জিরো বসাস ওয়ার্ক ডান কত আসবে, তাহলে ডেল ভি জিরো, সো ওয়ার্ক ডানও জিরো। বুঝছি, তাহলে আইসোকোরিক প্রসেসে কোনো ওয়ার্ক ডান। আচ্ছা, প্রসেস ইন ক্লোজড সিস্টেম ইজ আইসোকোরিক ইন নেচার। শোন, যখন তুই কোনো রিজিড বাউন্ডারি দিয়ে, যখন তুই কোনো রিজিড বাউন্ডারি দিয়ে একটা সিস্টেম বানাবি, যখন তুই কোনো রিজিড বাউন্ডারি দিয়ে একটা সিস্টেম বানাবি, দাঁড়া এক সেকেন্ড, এই দেখ রিজিড বাউন্ডারি, এই যে সিস্টেম এর মধ্যে আমরা কি পড়ছি, আমরা পড়ছি গ্যাসের থার্মোডাইনামিক্স, সলিড আর লিকুইডের থার্মোডাইনামিক্স আমরা কোথায় পড়বো, তোর থেকে ইঞ্জিনিয়ার বানবি না ডক্টর বানবি সব, তাহলে তোদের আর পড়তে হবে না। হ্যাঁ, তাহলে দেখ, সো দিস ইজ ইউর গ্যাস, এর মধ্যে কে আছে, গ্যাস। এখন শোন, এইটার কেমন বাউন্ডারিটা, রিজিড, রিজিড ক্লোজড বাউন্ডারি, ক্লোজড সিস্টেম, ক্লোজড সিস্টেম আর বাউন্ডারিটা কেমন, রিজিড বাউন্ডারি। এখন দেখ এর জন্য ভলিউম ফিক্সড, এর জন্য ভলিউম কি হয়ে গেল, কনস্ট্যান্ট, মাস্টার ট্রান্সফার হবে ব্যাস। তাহলে এবার এসে গেল আমার আইসোকোরিক, তাহলে এর মধ্যে যে কোনো আমি প্রসেস করাবো সেটা কি হবে, কনস্ট্যান্ট ভলিউমের প্রসেস, আইসোকোরিক প্রসেস। নেক্সট আসছি আমি অ্যাডিয়াবেটিক প্রসেস। ট্রান্সফার হবে ইয়েস, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, ট্রান্সফার হবে মৌলের ট্রান্সফার হবে না হিটের ট্রান্সফার, অ্যাডিয়াবেটিকে হ্যাঁ, হ্যাঁ আমরা দেখ মৌল তো constant। এখানে দেখ শুধু মোল এখানে সবগুলোতেই কনস্ট্যান্ট হচ্ছে। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে হিটের ট্রান্সফার হবে না, তার মানে ডি কিউ, অ্যাকচুয়ালি দেখ আমরা ফিজিক্স কেমিস্ট্রি দুটোতে একই, কিউ জিরো আর ডি কিউ মানে জিরো। ঠিক আছে, হিটের ট্রান্সফার হবে না। নো এক্সচেঞ্জ অফ হিট বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো হিট ট্রান্সফার হবে না। সেকেন্ড, ইট টেক্স প্লেস ডিউরিং হয়ে গেছে, হ্যাঁ ডিউরিং, আর আই এন জি, ডিউরিং এন্টায়ার প্রসেস দ্যাট ইজ কিউ। আচ্ছা ঠিক আছে, নেক্সট, দ্য টেম্পারেচার প্রেশার ভলিউম মে ভ্যারি করতে পারে। The system is thermally insulated by keeping the system in a insulated container. Okay, simple, clear or not? হ্যাঁ তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। বুঝছিস, বুঝলি, তাহলে এই গেল আমার ভ্যারিয়াস প্রসেসেস। নেক্সট আসছি সাইক্লিক প্রসেস। হ্যাঁ দেখ, তো সিম্পল রে, হিটের ট্রান্সফার হচ্ছে না, ডি কিউ জিরো। আচ্ছা, এখানে হিটের ট্রান্সফার হচ্ছে না কিন্তু টেম্পারেচারের ট্রান্সফার হচ্ছে, মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, কিভাবে হতে পারে বলতো, ওই যে বলছিলাম, ধরে নে, ধরে নে এইটা একটা ক্লোজড কন্টেনার। ঠিক আছে, ক্লোজ শুধু না, একে আমরা আরও এটাও দিয়ে বোঝাচ্ছি যে এটা ইনসুলেটেড, ইনসুলেটেড মানে ওই জন্য দেখ এর বাউন্ডারিটাকে আমরা একটু মোটা করে এঁকেছি। তাহলে দিস ইজ হোয়াট, ইনসুলেটেড, ইনসুলেটেড অ্যান্ড ক্লোজড। এখন ইনসুলেটেড মানে এর মধ্যে দিয়ে হিটের ট্রান্সফার হবে না, নন কন্ডাক্টিং, মনে পড়ছে শুরুতেই বলেছিলাম, বাউন্ডারি মেবি কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, রিজিড, নন রিজিড, ইমাজিনারি আর রিয়াল। আচ্ছা এবার শোন, এটা যদি ইনসুলেটেড হয় এর মধ্যে দিয়ে হিট ট্রান্সফার হবে। এবার ওই যে বলছিলাম না গ্যাসের এক্সপানশন, এর মধ্যে তুই গ্যাসকে এক্সপ্যান্ড কর, এর মধ্যে কোনোভাবে ধর গ্যাসকে এক্সপ্যান্ড করছিস, প্রেশার চেঞ্জ করে বা কিছু। ঠিক আছে, গ্যাসের এর মধ্যে যদি এক্সপানশন হয়, গ্যাস সবসময় ঠান্ডা হবে, তাহলে কি ভেতরে টেম্পারেচার কমবে, আর এক্ষেত্রে যেহেতু হিট ট্রান্সফার হচ্ছে না, বাইরে থেকে হিট আসছে না, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে পারবে। হয়েছে, এবার সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস ইজ নাথিং বাট, সাইক্লিক প্রসেস হচ্ছে আর কিছুই না, দেখ
ঘুরে ফিরে ও যেখানে ছিল আবার সেখানেই ফিরে আসবে, লাইক সোমো দাদা। সোমদীপ ক্লাস করছিস নাকি? ক্লাস করছে না, ও অনলাইন আছিস তো? সাইক্লিক প্রসেস হচ্ছে তোর মতো, বুঝলি? দেখ দেখাচ্ছি, এই দেখ, এইখানে দেখাচ্ছি, দেখ সাইক্লিক প্রসেস। মনে কর ইনিশিয়ালি পার্টিকেলটা এতে ছিল, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এইভাবে না, মনে কর ইনিশিয়ালি পার্টিকেলটা এতে ছিল, ঠিক আছে? তারপরে ও কী করলো, ধর ও নিট দেবে বলে টার্গেট করছে, ঠিক আছে, যেমন তোরাও, ঠিক আছে? তারপরে কি করলি, প্রথমে পড়লি কিছুটা, হয়েছে? সেম স্টেজে চলে যাবে। তারপরে আবার কি করলি না, একটু প্র্যাকটিস করলি কোশ্চেন। তারপরে একদিন রেস্টুরেন্টে খাবার খেতে গেলি, ঠিক আছে? তারপর একদিন গার্লফ্রেন্ড বানলি, গার্লফ্রেন্ড বানলো রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে, হয়েছে? তারপর মেলায় ঘুরতে গেলি, হয়েছে? ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে তোর না এতে এ থেকে আমরা শুরু করেছিলাম, যে এ থেকে আমরা শুরু করেছিলাম ড্রপ দেবো, ঠিক আছে, নিটের জন্য ড্রপ দেবো, ঠিক আছে? তারপরে কি পড়তে শুরু করলি, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করলি, তারপরে হচ্ছে কি বললাম না, মেলায় ঘুরতে গেলি, ওই তো। তারপরে গার্লফ্রেন্ড বানালি, তারপরে হচ্ছে নিট দিয়ে দিলি, নিট হয়ে গেল, র্যাঙ্ক হলো না, এফে র্যাঙ্ক হলো না, আবার ড্রপ দিলি, হয়েছে? হয়েছে, আবার তারপরে কি করবি, পড়বি, তারপরে কি করবি, কোশ্চেন প্র্যাকটিস করবি, তারপরে আবার রেস্টুরেন্টে খেতে যাবি, আবার গার্লফ্রেন্ড বানাবি, আবার হচ্ছে কি করবি না, নিট দিবি, আবার ড্রপ দিবি, হ্যাঁ দিস ইজ। তাহলে কি প্রথমত এ পজিশনে যখন ছিলিস, ঠিক আছে, এতেও তুই ড্রপ দিচ্ছিলিস, আবার ফাইনালি আলটিমেটলি মোরাল অফ দ্য স্টোরি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুই আবার ড্রপ দিচ্ছিস, মানে তোর স্টেট কি হয়ে গেছে, সেম, ঠিক আছে? তুই এই আমার যেমন হচ্ছে আমাদের রাহুল, ঠিক আছে, ওর স্টেট কি হয়ে গেছে, সেম। তাহলে সাইক্লিক প্রসেস হচ্ছে সেরকমই একটা প্রসেস, ঠিক তুমি যেই স্টেট থেকে শুরু করেছিলে, ঠিক তুমি যেই স্টেট থেকে শুরু করেছিলে আবার সেই স্টেটেই ফিরে আসবে, ঠিক আছে? পুনরায় মুশিকো ভব, গল্পটা শুনেছিস তো? সে একজন একজন মুনির কাছে একটা ইঁদুর ছিল, সে বলছে আমাকে আমাকে হচ্ছে বিড়ালে বিড়ালে আক্রমণ করেছে, বিড়াল বানিয়ে দাও। আপনি আমায় বিড়াল বানিয়ে দিন। তারপরে বিড়ালটাকে একদিন কুকুরে দৌড় করেছে, হ্যাঁ, কুকুর বলছে বানিয়ে আপনি আমায় কুকুর বানিয়ে দিন, আমায় কুকুরে আক্রমণ করেছে, আপনি আমায় কুকুর বানিয়ে দিন। তারপরে কুকুর বেড়েছে, এবারে ওই কুকুরটাকে একদিন মানুষে দৌড়েছে, দিয়ে বলছে বাঘ। হ্যাঁ বাঘ না কি, হ্যাঁ বাঘে বোধহয় দৌড়েছে, দিয়ে এবারে আপনি আমায় বাঘ বানিয়ে দিন, উনি তাই বলছে ঠিক আছে। তারপরে বাঘকে একদিন মানুষ নাকি শিকার করতে না গেছে, না, বাঘটাই মুনিটাকে খেতে গেছিল, তখন মুনিও খাবার দিত না। তাই না, হ্যাঁ বাঘটা ওটাকে বলে। আর আরে আমি একটা দেখেছিলাম ঠাকুমার ঝুলিতে, যে কিনা ও হচ্ছে তারপরে বলবে আমায় আপনি রাজকন্যা বানিয়ে দিন, দিয়ে তারপরে ও রাজকন্যা বানবে, তারপরে ও হচ্ছে তোর একটা রাজা কুমার আসবে, ওকে বিয়ে করে নিয়ে যাবে, তারপরে ওর সোনা নাকি জলে হারিয়ে যাবে, দিয়ে কি লোভে পড়ে ও আসবে মুনির কাছে যে আমার ওই এই চাই ওই চাই সেই চাই, বলে তোর এত লোভ, তোকে আমি আবার সেই ঘুরে ফিরে এই বানিয়ে দেবো, ওই ইঁদুরই বানিয়ে দেবো, বুঝেছে? মানে পুনরায় একটা ছিল ওটা যা ছবি তাই শোনা হয়ে যাবে, তারপরে শেষে বলে না আমার এই ভালো লাগে। অনেক গল্প আছে। সে নিজে যা শোবে তাই শোনা হবে, যেটা খেতে যাবে সেটাও শোনা যাবে, হ্যাঁ। তার মেয়েকে শুয়েছে, সেও রাজা রাজা তো এখন সে ভগবান, সেও শোনে, সংস্কৃতে ছিল না রে এগুলো। হ্যাঁ, আচ্ছা দেখ, জানি। তাহলে সাইক্লিক প্রসেসের ইনিশিয়াল স্টেট equals to when a system undergoes different processes and finally returns to the initial state, it is your cyclic process. In cyclic process, change in all state function will be zero. কেন? স্টেট ফাংশন সেই স্টেট একই স্টেটে ফিরে আসছে, আমি যেখান থেকে শুরু করেছি একই স্টেটে ফিরে আসছি, তাহলে আমার ওই জন্য কি স্টেটের কোনো চেঞ্জ নাই। আমার সেই মোরাল অফ দ্য স্টোরি প্রিপারেশন জিরো, মিড প্রিপারেশন জিরো, আবার ড্রপ দিল, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে স্টেট ফাংশন কি আমরা জানি না, আমাদের ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত হবে, জিরো। এনথালপির চেঞ্জ, প্রেসারের চেঞ্জ, টেম্পারেচারের চেঞ্জ, এগুলো চেঞ্জ সব কি হবে, জিরো। ওকে, এবার হচ্ছে সাইক্লিক প্রসেস, ক্লিয়ার? বোঝা গেছে? পরে আরও আমাদের আসবে ওয়াগডানির সাইক্লিক প্রসেস, এগুলো হেভিলি তোরা পাবি ফিজিক্সে আরও, ঠিক আছে? নেক্সট দেখ, রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস, রিভার্সেবল প্রসেসকে আরও একটা কথা বলা হয় কোয়াসি স্ট্যাটিক প্রসেস, কোয়াসি স্ট্যাটিক প্রসেস।
এখানে কি হচ্ছে দেখ, এই যে রিভার্সেবল প্রসেস হয় ফার্স্ট, এতে ইনফাইনাইট স্টেপ থাকে, কটা? ইনফাইনাইট স্টেপ। ঠিক আছে, এখন শোন, আর রিভার্সেবল প্রসেস ফার্স্ট ইট ইজ অ্যান আইডিয়াল প্রসেস, একদম আইডিয়াল প্রসেস, যেটা যেটা আমাদের ন্যাচারালি এক্সিস্ট করে, এটা আমাদের ন্যাচারালি এক্সিস্ট করে না। তাহলে আচ্ছা, মন দিয়ে শোন, হোয়াট ইজ রিভার্সেবল প্রসেস, আমি তোদের একটু এক্সপ্লেন করে বলছি, মন দিয়ে শোন। Process in which all changes occurring at any part of the system are exactly reversed when small change is variables are carried out in opposite directions। মানে ধর, এটা কোনো একটা তুই কন্টেনার নিয়েছিস, এর মধ্যে ধর কোনো গ্যাস রেখেছিস, ঠিক আছে, গ্যাস রেখেছিস আর একটা পিস্টন নিয়েছিস, একটা কিনেছিস পিস্টন, ধরে নে পি ছিল প্রথমে প্রেশার, তুই ছোট ছোট করে প্রেশার বাড়াতে 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 যাচ্ছিস, তো এরপর বাড়ালি কত, ডিপি প্রেশার, ডিপি মানে কি খুব স্মল, আবার ডিপি 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 এরকম করে বাড়ি 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 গ্যাসের এক্সপ্যান্ড করছিস, এরকম 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 কোনো জায়গায় পৌঁছাচ্ছিস, তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে এটা গেলি। ঠিক আছে, এখন এই যে এই যে প্রত্যেকটা স্টেপ, ঠিক আছে, এই প্রত্যেকটা স্টেপের জন্য ডিপি নিয়ার ইকুয়ালস টু জিরো, খুবই ক্ষুদ্র চেঞ্জ, খুবই ক্ষুদ্র চেঞ্জ, আমি এদিকে করি ওদিকে করি আমার কোনো এফেক্ট পড়বে না, খুবই ক্ষুদ্র চেঞ্জ। ঠিক আছে, তাহলে এইখানে যেটা মোরাল অফ দ্য স্টোরি সেটা হচ্ছে, এই যে তুই কি করছিস না, গ্যাসের এক্সপানশন করছিস, তো মানে গ্যাস নিজে প্রেশার দিচ্ছে, গ্যাস কার এগেনস্টে প্রেশার দিচ্ছে, এক্সটার্নাল প্রেশারের এগেনস্টে, উপর দিকে এখান থেকে কাজ করছে পি এক্সটার্নাল, আর এখান থেকে কাজ করছে প্রেশার অফ গ্যাস। ঠিক আছে, কেমিস্ট্রিতে ওই সারাউন্ডিং থেকে দেখি মানে হ্যাঁ এক্সপেক্টেড সব মানগুলো নিয়ে জন্য নেগেটিভ। হ্যাঁ, এবার শোন, আমি বলছি, এবার শোন যে এই ক্ষেত্রে তোকে দেখবি যে পি এক্সটার্নাল মাইনাস পি গ্যাস দ্যাট ইজ ইকালস টু কী হবে, ডিপি, যেটা টেন্স টু জিরো। হয়েছে, যে বড় তার থেকে বিয়োগ, এই এই সাইনটার অর্থ হচ্ছে, যদি গ্যাসের প্রেশার বড় হয় তাহলে এইটার থেকে এটা বিয়োগ, যদি এর প্রেশার বড় হয় এটার থেকে এটা বিয়োগ। রিভার্সিবল প্রসেস মোদ্দা কথা এটা, ইট ইজ অ্যান আইডিয়াল প্রসেস, এবং এটা আমাদের এক্সিস্ট করে না, সমস্ত থার্মোডাইনামিক প্রসেস ইজ ইরিভার্সিবল। হয়েছে, এবার দেখো, দেখ এখানে ড্রাইভিং ফোর্স শুড বি ইনফাইনাইটলি ইনফাইনাইটলি স্মল, মানে ইনফাইনাইটলি গ্রেটার দ্যান দ্য অপোজিং ফোর্স, ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্সের মধ্যে খুব স্মল ডিফারেন্স। এবার নেক্সট স্টেপ হচ্ছে, এই যে ছোট 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 করে প্রেশার বাড়াতে 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 যদি তুই যাস, ইনফাইনাইটটা স্টেপস লাগবে এক্সপ্যান্ড করতে, কারণ কি তোর প্রত্যেক স্টেপে আমি চেঞ্জ কত জিরো 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 করে ধরছি, মানে সে অনেক আজীবন, মানে আজীবনও হবে না। ঠিক আছে, তাহলে এবার শোনো, দিস প্রসেস infinite small steps required or many steps takes place infinite time to complete the process, either infinite time লাগবে যেখানে ছোট ছোট স্টেপ নেব, অথবা ইনফাইনাইট স্টেপ লাগবে, একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট হচ্ছে দিস ইজ অ্যান আইডিয়াল প্রসেস, যেটা এক্সিস্ট করে না অ্যান্ড নট এক্সিস্ট। ওকে, ওয়ার্ক অবটেন্ড ইন এক্সপানশন ইজ ম্যাক্সিমাম। হ্যাঁ, রিভার্সেবল প্রসেসে যে ওয়ার্কডান আমরা করি, রিভার্সেবল প্রসেসের যে ওয়ার্কডান আমরা করব, সেই ওয়ার্কডান হবে ম্যাক্সিমাম ওয়ার্কডান, এটা প্রুফ করা যায়, এটা প্রুফ করা যায়। তাহলে ওয়ার্ক ডান আর ওয়ার্ক অবটেন ইন রিভার্সেবল এক্সপানশন ইজ এক্সপানশন, রিভার্সেবল প্রসেসে এক্সপানশন হয়, আবার তোর তোর কম্প্রেশনস হয়, ওয়ার্ক ডান ম্যাক্সিমাম পাবো কখন, রিভার্সেবল এক্সপানশন। ঠিক আছে, ওয়ার্ক অবটেন, এক সেকেন্ড, ওয়ার্ক obtained in expansion in reversible expansion maximum হয়েছে। নেক্সট, সিস্টেম ইজ ইন ভার্চুয়াল ইকুইলিব্রিয়াম অ্যাট এনি স্টেট, যে কোনো একটা স্টেটের মধ্যে সিস্টেম একটা ভার্চুয়াল ইকুইলিব্রিয়ামে এস্টাবলিশ করে, কার কার মধ্যে ইকুইলিব্রিয়াম না, ধরে নে এখানে আমরা কি গ্যাসের এক্সপানশন ধরেছি, তো ধরে নে পিজি দ্যাট ইজ ইকালস টু, বা পি এক্সটার্নাল দ্যাট ইজ ইকালস টু পিজি প্লাস ডিপি, দুটো প্রেশার কি ইকুইলিব্রিয়ামে আছে, বাট দিস ইজ এ ভার্চুয়াল ইকুইলিব্রিয়াম। নেক্সট দেখ, পি এক্সটার্নাল ইজ ভ্যারিয়েবল, পি এক্সটার্নাল ভ্যারিয়েবল, কারণ কি তুই এক্সপ্যান্ড করছিস যখন একটা হ্যাঁ স্মল চেঞ্জ হবে প্রেশার। ঠিক আছে, সো দিস দ্য এগুলো এত কিছু ব্যাপার নেই, শুধু এখান থেকে মনে রাখতে এটা, আর এটা আইডিয়াল ইনফাইনাইট স্টেপস লাগে। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। আর আরেকটা এর নামটা মনে রাখতে, কোয়াসিস্ট্যাটিক প্রসেস, পরে ওয়ার্ক ডান যখন করবি রিভার্সেবল প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা কি মনে রাখতে, অঙ্কটা মাথায়, ব্যাস হয়েছে। নেক্সট দেখ,
নেক্সট আসছে ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু ওই রকম জিনিসটা হচ্ছে না, মানে এইখানে প্রত্যেকটা স্টেপ, যতগুলো স্টেপ আমি করবো, মানে ধর গ্যাসকে এক্সপ্যান্ড করবো, ফাইনাল ইনিশিয়াল থেকে ফাইনালে যাবো, তার জন্য আমি যতগুলো স্টেপ করবো প্রত্যেকটা স্টেপ কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে না। শুধুমাত্র সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম অনলি অ্যাট ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেপ, শুধুমাত্র ইনিশিয়াল স্টেপটা আর ফাইনাল স্টেপটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আচ্ছা, অল ন্যাচারাল প্রসেস আর ইরিভার্সেবল, মানে রিয়েলিটিতে এক্সিস্ট করে। নেক্সট, প্রসেস টেক্স প্লেস ইন শর্ট টাইম আর রিভার্সেবল প্রসেস টেক্স প্লেস ইন ইনফাইনাইট টাইম। আচ্ছা, it takes finite time or finite usually single step, finite step একটা কি দুটো স্টেপে হয়ে যাবে, জেনারেলি সিঙ্গেল স্টেপ। নেক্সট, ড্রাইভিং ফোর্স ইজ মাচ গ্রেটার দ্যান অপোজিং ফোর্স। আগে এটাতে কি ছিল, ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স নিয়ার ইকুয়াল হয়েছে। ওকে 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 ওকে, আর এটা অবশ্যই ইরিভার্সিবল, মানে কি বোথ ডিরেকশনস হতে পারে না, আর আগেরটা কি এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে, যে কোনো একটা, ওই জন্য ইকুইলিব্রিয়াম প্রত্যেকটা স্টেপেই ছিল, ঠিক আছে। আর এর ক্ষেত্রে পি এক্সটার্নাল অবভিয়াসলি পি ইন্টারনাল প্লাস চেঞ্জ যেটা সেটা, আর এখানে পি এক্সটার্নাল ইজ কনস্ট্যান্ট, কিন্তু আমাদের রিভার্সেবল প্রসেস যেটা সেক্ষেত্রে আমাদের পি এক্সটার্নাল ভ্যারিয়েবল ছিল, ওই জন্য রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে যখন ওয়ার্ক ডান বার করবি ইন্টিগ্রেশন করতে লাগবে, কিন্তু রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান যখন করবি ডিরেক্ট মাইনাস পি এক্সটার্নাল ইন্টু চেঞ্জ ইন ভলিউম, ব্যাস, ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডেল বি, হয়েছে। বুঝলা, বুঝছ, বোঝা গেছে রে? বোঝা যাচ্ছে তো? বল থার্মো পড়তে কেমনই লাগছে? ওই জায়গাটা খুলে দিবি, কেমন হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগে। হয়েছে? দেখ, বল থার্মোডাইনামিক্স কেমন লাগছে? ভালো তো? ভালো বলেই ভালো। হ্যাঁ হ্যাঁ আরো তো আছে। হ্যাঁ, অনেক আছে। ওটাই। নেক্সট দেখ, এবার ওয়ার্ক তো ফিজিক্সে আমরা ওয়ার্ক কাকে বলি, ওয়ার্ক অ্যান্ড হিট, ঠিক আছে। ওয়ার্ক ফিজিক্সে আমরা কাকে বলি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অফ দ্যাট পয়েন্ট হোয়ার দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড। তোরা ওগুলো ফিজিক্সে বলে, বুঝছিস। এখানে দেখ কি হচ্ছে শোন, দেখ ক্রস সেকশন অফ দ্য সিলিন্ডার এ, প্রেশার অন দ্য পিস্টন কত পি, প্রেশার অন দ্য পিস্টন পি বলেছে, ইনিশিয়াল ভলিউম ভি ওয়ান, ফাইনাল ভলিউম ভি টু। দেখ এইটা একটা সিস্টেম আমরা নিয়েছি, পিস্টন ফ্রিকশনলেস পিস্টন, মানে ফ্রিকশনের জন্য কোনো এখানে এনার্জি লস হচ্ছে আমরা ধরবো না, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের ইনিশিয়াল ভলিউম ভি ওয়ান আছে, ভি ওয়ান ইজ দ্য ইনিশিয়াল ভলিউম অ্যান্ড ফাইনাল ভলিউম কত আছে, ভি টু হচ্ছে ফাইনাল ভলিউম আছে, ওকে। ভি ওয়ান ইনিশিয়াল ভলিউম, ভি টু ফাইনাল ভলিউম। এবার দেখ, তো এখন তুই ওয়ার্ক ডান করছিস যেটা, সেটা একটা কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারের এগেনস্টে ওয়ার্ক ডান করছিস। তো প্রথমে এর এরিয়া অফ ক্রস সেকশন এত, প্রথমে ভি ওয়ান থেকে ভি টুতে গেছে, কতটা চেঞ্জ হয়েছে, এল এল লেন্থের চেঞ্জ হয়েছে, এল লেন্থের চেঞ্জ হয়েছে, তাহলে ভলিউমের চেঞ্জ কত হয়েছে বার করবি, সিম্পল, এরিয়া ইন্টু লেন্থ হয়েছে। তাহলে দেখ, তাহলে আমরা জানি এখানে গ্যাস কি হচ্ছে, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করছে, ঠিক আছে। এক্সপ্যান্ড করার জন্য কি হচ্ছে, দেখ প্রথমে পিস্টন এই লেভেলে ছিল, প্রথমে পিস্টনটা এই লেভেলে ছিল, এখন পিস্টনটা এই লেভেল উঠে এসেছে, এক্সপানশনের জন্য পিস্টন উঠে এসেছে, ক্লিয়ার। এখন শোন, পিস্টন এই লেভেল থেকে এই লেভেলে যদি উঠে আসে, এক্সপানশন হয়েছে। এবার শোন, আমরা জানি কি প্রেশার দ্যাট ইজ ইকালস টু ফোর্স পার এরিয়া, ইউনিট এরিয়াতে যে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটাকে আমরা কি বলি, প্রেশার, এটা নিশ্চয়ই জানিস। তাহলে এখান থেকে আসছে ফোর্স ইকালস টু প্রেশার ইন্টু এরিয়া। এখন দেখ, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান সমান কি হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক না। এবার এখানে ফোর্সটা কত বেরোচ্ছে, এইটা। তাহলে দেখ এটা কর, এবারে আবার এ ইন্টু এল, এ ইন্টু এল মানে কি, এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেন্থ, দ্যাট ইজ ইকালস টু চেঞ্জ ইন ভলিউম, দ্যাট ইজ ইকালস টু ভি ওয়ান মাইনাস। তাহলে এখান থেকে আমাদের আসছে কি না, এখান থেকে আসছে আমাদের পি ইকালস টু ভি টু মাইনাস ভি ওয়ান, মানে ডব্লিউ ইকালস টু পি ডেল ভি অ্যাকর্ডিং টু ফিজিক্স। এবার কেমিস্ট্রিতে তুই বসি নে, ইন জেনারেল ডব্লিউ ইকালস টু পি এক্সটার্নাল ইন্টু ভি অ্যাকর্ডিং টু কেমিস্ট্রি। এই দেখ, এই শুধু আগে নেগেটিভ সাইন একটা জুড়ে দে, ব্যাস তাতেই কাজ হয়ে যাবে। এবারে এক্সপ্লেনেশন দিচ্ছে কীভাবে, ফিজিক্স বলে এরকম, ভলিউম বাড়ছে, মানে দেখ ফিজিক্স আমার ফর্মুলা হচ্ছে কি, দেখ ফিজিক্স বলছে
ডব্লিউ ইকালস টু পি ডেল ভি হয়েছে। এখন ডেল ভি মানে হচ্ছে আমার ভি টু মাইনাস ভি ওয়ান হয়েছে। ভলিউম যদি বাড়ে তাহলে অবশ্যই ভি টু গ্রেটার দ্যান ভি ওয়ান, তাহলে আমার সেক্ষেত্রে ওয়ার্ক ডান কী হবে? পজিটিভ। ভলিউম যদি কমে তার মানে ভি ওয়ান গ্রেটার দ্যান ভি টু, সেক্ষেত্রে ওয়ার্ক ডান কী হবে? নেগেটিভ। এই এই অ্যাকর্ডিং টু হোয়াট কেমিস্ট্রি বলছে ভলিউম বাড়ছে। আচ্ছা, আমি বলছি কেমিস্ট্রি বলছে ভলিউম বাড়ছে, ভলিউম বাড়ছে মানে গ্যাস নিজে কার্য করছে। ভলিউম বাড়ছে মানে গ্যাস নিজে কার্য করছে, গ্যাস নিজে কার্য করছে মানে গ্যাসের এনার্জি কমছে, সিস্টেমের এনার্জি কমছে মানে দিস ইজ নেগেটিভ। আচ্ছা, গ্যাসের ওপর যখন তুই ওয়ার্ক ডান করছিস, গ্যাসের ভলিউম কি কম্প্রেস হচ্ছে, গ্যাসের ওপর ওয়ার্ক ডান করছিস মানে সিস্টেমের ওপর ওয়ার্ক ডান করছিস মানে সিস্টেমের এনার্জি। তাহলে দিস ইজ অ্যাবাউট ইউর, এখানে বলছি কি শুধু এইটুকু ধরে নে ব্যাস, বাকি সব অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। মাইনাস পি দিবি, পি এক্সটার্নাল দিবি, এখানে পি এক্সটার্নাল দিবি, বাকি যা তেমন তাই পড়ে থাকবে। বুঝছি 2019-এ প্রবাবলি ডিরেক্ট কোশ্চেন ছিল, একটা ইরিভার্সিবল প্রসেস না কি প্রসেস দিয়েছে যে সেখানে আমার ওয়ার্ক ডান কত হবে, একটা খালি অপশন মাইনাস একটা অপশনই মাইনাস দিয়েছে। -30 বল খালি 30 জুল। তাই মনে নেই আমার অতটা। বল কি টাফ, এতে কিছু টাফ ছিল? ডিরেক্ট ফর্মুলা পুট করবি বুঝছি। আচ্ছা, তাহলে এই গেল আমার হিটের ব্যাপার। তাহলে এখান থেকে তোকে এই যে ফর্মুলাটা এটা মনে রাখতে হবে। কি থার্মো থেকে সবই কোশ্চেন করতে পারি, কোনো টাফ কিছু নেই। নেক্সট দেখ, হ্যাঁ এবারে ইউনিটস অফ ওয়ার্ক অ্যান্ড ক্যালোরি, এই জায়গাটা একটু তোকে মনে রাখতে হয়। দেখ ক্যালোরি হচ্ছে কি, এখানে দেখ 1 ক্যালোরি সমান 4.2 জুল, এইগুলো মনে রাখতে হবে। 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 লিটার অ্যাটমসফিয়ার দ্যাট ইজ ইকালস টু 101.3 জুল, 1 লিটার অ্যাটমসফিয়ার ইকালস টু 101.3 জুল দ্যাট ইজ ইকালস টু 24 ক্যালোরি। এখান থেকে আসছে এত আর্গ, এইগুলো তোকে মনে রাখতে হবে। এগুলো আর কিছুই না, এগুলো একটা কনভার্সন ফ্যাক্টর, এগুলো একটা কনভার্সন ফ্যাক্টর। ওকে, এই কনভার্সন ফ্যাক্টরগুলো তোকে মনে রাখতে হবে, এগুলো অঙ্ক করতে গিয়ে প্রচুর কাজে আসবে। আর তখন যদি অঙ্ক করতে গিয়ে তুই যদি ভুলে যাস কনভার্সন ফ্যাক্টর কী ছিল, তাহলে আর তুই কী করে অঙ্কটা সলভ করে আসবি, বুঝেছিস? তাহলে দেখ বলতো ওয়ার্ক ডান বুঝতে পারে অসুবিধা হলো নাকি? হোয়াট ইজ ওয়ার্ক ডান? ওয়ার্ক আর হিট আর কিছুই না, একই জিনিস। ওয়ার্ক আর হিট আর কিছুই না, একই জিনিস। বুঝেছিস? বুঝেছিস? দেখ আমি তোকে আরেকটা কত কনভার্সন ফ্যাক্টর লিখছি, এদিকে দেখ। এখানে লিখবো না, এধারে লিখবো, এধারে লিখি, বুঝলি? দেখ দেখ কিছু তো লেখাই আছে, আমি আবার লিখে দিচ্ছি। 1 অ্যাটমসফিয়ার লিটার বা 1 লিটার অ্যাটমসফিয়ার দ্যাট ইজ ইকালস টু 101.3 জুল। দেখ সব কিছু তোকে এসআই বার করতে হবে। 1 লিটার অ্যাটমসফিয়ার আসছে মানে তাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবি? 101 দিয়ে। 101.3 কর, বা সুবিধা হলে 101 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এসে যাবে, অসুবিধা নেই। নেক্সট আসছি 1 বার লিটার দ্যাট ইজ ইকালস টু 100 জুল। প্রেসারের ইউনিট বারও হতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখ পিভি, পি ইন্টু ভি ইজ নাথিং বাট ওয়ার্ক ডান, প্রেসার ইন্টু ভলিউম ইজ নাথিং বাট ওয়ার্ক ডান। একটু আগে দেখলি পি ডেল ভি, হ্যাঁ না? আচ্ছা 1 নিউটন মিটার, 1 নিউটন মানে কি 1 জুল, এসআই ইউনিট। আচ্ছা আর একটা কি 4.2 জুল or near equals to 4.18 জুল অ্যাকচুয়ালি আমরা বলি, দ্যাট ইজ ইকালস টু হোয়াট? 1 ক্যালোরি, মনে থাকবে? আচ্ছা আর 10 টু দি পাওয়ার 7 আর ইকুয়ালস টু 1 জুল। এই কটা কনভার্সন ফ্যাক্টর মনে রাখতে হবে। তার মধ্যে সবগুলো তোদের মনে থাকে, এই দুটো তোদের মনে থাকে না। ওকে, এই দুটো তোদের মনে থাকে না, বুঝছো? বুঝছো কি না? বুঝছিস রে? বুঝছিস? পাক্কা? ঠিক তো আছে? এবার দেখ এদের মধ্যে কে কোনটা বড়, এরকম ভাবে হয়তো তোকে দিয়ে দিতে পারে যে ডিরেক্ট কোশ্চেন সুইচন অফ দ্য ফলোইং ইজ গ্রেটার, কোনটা গ্রেটারটা? 1 লিটার অ্যাটমসফিয়ার সব থেকে বড়, তারপরে 1 ক্যালোরি, তারপরে 1 জুল, তারপরে 1 দেখ এই প্রথম কোন একটা সিজিএস ইউনিট দেখছিস, এই প্রথম কোন একটা সিজিএস ইউনিট দেখছিস যেটা এসআই ইউনিটের থেকে, এটা একমাত্র এর ক্ষেত্রেই হয়,
জেনারেলি কি হয় 1 কেজি বড় হয় 1 গ্রামের থেকে, কিন্তু এখানে 1 ক্যালোরি বড় actually। বুঝছো? বুঝছো? নেক্সট কি আছে বল? দেখ এবারে গোল্ডেন কি পয়েন্টস ওই একই জিনিস ডিভিশন হবে। গোল্ডেন কি পয়েন্টসে আর কিছুই না, একদম সোনায় সোহাগা আছে। মোলার প্রপার্টিস লাইক মোলার এনথালপি, মোলার ফ্রি এনার্জি চেঞ্জ, মোলার এন্ট্রপি, মোলার ইন্টারনাল এনার্জি অল আর, বাট যদি মোলার না বলতাম তাহলে এগুলো সবই ইন সাইক্লিক প্রসেস চেঞ্জ ইন অল স্টেট ফাংশন উইল বি, যেমন এখানে দেওয়া আছে ফর আইডিয়াল গ্যাস ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো, আইসোথার্মাল প্রসেস, অল ন্যাচারাল প্রসেস আর ইরিভার্সিবল ইন নেচার। এবার ইলাস্ট্রেশন দেওয়া আছে, বসে বসে দেখবি বাড়িতে। ঠিক আছে, এই ইলাস্ট্রেশনেই আগের বারে এই কোশ্চেন এসে গেছিলো একটা ডিরেক্ট, হ্যাঁ ইলাস্ট্রেশন বসে বসে দেখবি বাড়িতে, বুঝলি? এবারে বল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ওপেন সিস্টেম, কোশ্চেন করবি এখন বসে বসে? না, বাড়িতে করিস, এখন পড়িয়ে দিই বাবা আমি। আবার পুরো আর পড়বি না? এ মা, আমাকে শেষ করতে হবে না? আচ্ছা শোন, আরেকটা জিনিস পড়িয়ে দিই। কথা বলে রে। আচ্ছা আমি একটা কথা বলি শোন, সিস্টেমের সাথে মনে রাখবি একটা জিনিস সবসময় মনে রাখ। মনে কর এটা হচ্ছে সিস্টেম আর এটা সারাউন্ডিংস, হয়েছে? সিস্টেমের সাথে সারাউন্ডিংসের মধ্যে এনার্জি ট্রান্সফার, এর মধ্যে এনার্জি ট্রান্সফার, হ্যাঁ, দুটো এতে হতে পারে। একটা ইনফর্ম অফ ওয়ার্ক আর একটা ইনফর্ম অফ হিট। তাহলে এর মধ্যে এনার্জি ট্রান্সফার আইদার হিটের ফর্মে হবে, আইদার হিটের ফর্মে হবে অথবা ওয়ার্কের ফর্মে। ঠিক আছে, তাহলে এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং আইদার ইন ফর্ম অফ, ক্লিয়ার? বাড়িতে বসে বসে বিগিনার্স বক্স দেখিস। ল অফ থার্মোডাইনামিক্স শুরু করার আগে আমি ইন্টারনাল এনার্জিটুকু বলে দিচ্ছি। ইন্টারনাল এনার্জি আর কিছুই না, ইন্টারনাল এনার্জি আর কিছুই না, কোনো একটা সিস্টেমের মধ্যে যত রকমের এনার্জি পাবি সবকটা যোগ করে দিবি, সেটাই এবার ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি আর কিছুই না, একটা সিস্টেমের মধ্যে আমরা যত রকমের এনার্জি পাবো তাদের অ্যাডিশন। তাহলে দেখ, internal energy system defines sum of different energies associated with atoms, molecules, like potential energy, kinetic energy, translatory, or kinetic energy মধ্যে কি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি আর ভেরি হাই টেম্পারেচার। ঠিক না? ভাইব্রেশনাল মোশন কখন? অ্যাট ভেরি হাই টেম্পারেচার। নিউক্লিয়ার এনার্জি, ইলেকট্রনিক এনার্জি এটসেট্রা। দেখ এখানে সব এনার্জির সাম করা আছে, দিস ইজ ইয়োর টোটাল ইন্টারনাল এনার্জি, সব এনার্জি সাম করা আছে। ঠিক আছে, এখন শোন, ইন্টারনাল এনার্জি ইজ এক্সটেন্সিভ প্রপার্টি, মানে মাস ডিপেন্ডেন্ট, তাহলে অ্যাডিটিভ। ঠিক আছে, উই ক্যান নেভার ফাইন্ড দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। আমরা ইন্টারনাল এনার্জির আমরা অ্যাবসলিউট ভ্যালু বার করতে পারি, যেমন কোনো ইন্টারনাল কোনো সিস্টেমে তুই অ্যাবসলিউট পোটেনশিয়াল এনার্জি বার করতে পারিস না। আমরা যেটা বার করি সেটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মনে করছি? কারণ এটা ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে, ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হয়ে গেলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে যায়, বলেছিলাম। ঠিক আছে, এবার দেখ, উই ক্যান অনলি ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। আমরা যেটা ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ঠিক আছে, বাই অ্যান ইনস্ট্রুমেন্টের নাম অনুসারে জিজ্ঞেস করে কি? বম ক্যালোরিমিটার। বম ক্যালোরিমিটার রিঅ্যাকশনস আর ক্যারিড আউট ইন কনস্ট্যান্ট ভলিউম। বোম ক্যালোরিমিটারের রিঅ্যাকশন যেটা করা হয় সেই রিঅ্যাকশনের ভলিউম কেমন রাখা হয়? কনস্ট্যান্ট ভলিউমে রিঅ্যাকশন করা হয়। অবভিয়াসলি বোম ক্যালোরিমিটারে তো ভলিউম তো অবশ্যই ফিক্সড। ঠিক আছে, এবার শোন, ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন যেটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখানে ডেল্টা ই সমান লেখা আছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, হয়েছে? এবার ইম্পর্টেন্ট, কোনো রিঅ্যাকশনের তোকে ইন্টারনাল এনার্জি যখন ক্যালকুলেট করতে দেবে সব সময় মনে রাখবি প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, ডেল্টা ই দ্যাট ইজ ইকালস টু প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট। আরেকটা বলি, ইন্টারনাল এনার্জিকে কখনো কোনো ই দিয়েও লেখে, ইউ দিয়েও লেখে, বলা আছে ই দিয়েও লেখে, ইউ দিয়েও লেখে, এভাবেও কখনো কখনো দেখতে পাবি যে এই ফর্ম্যাটেও দেওয়া আছে ডেল্টা ইউ, তাই না? আচ্ছা, এবার শোন, যদি ইন্টারনাল এনার্জি পজিটিভ হয় তখন অবশ্যই ই ফাইনাল বেশি, যদি ইন্টারনাল এনার্জি নেগেটিভ হয় তখন অবশ্যই ফাইনাল হয়, এগুলোতে বলার কিছুই নেই। হ্যাঁ, দেখ এই হচ্ছে ফ্যাক্ট। নেক্সট আসছি লস অফ থার্মোডাইনামিক্স।
ঠিক আছে, সো আগামী পর্বে দেখুন, ঠিক আছে। আচ্ছা, তোদের হচ্ছে গিয়ে রাত্রে বায়োলজি ক্লাস, বাট আমি পড়াতে পারি বেশ জ্বালা, হ্যাঁ রেসপিরেশন নাই, আচ্ছা খালি পার্শিয়াল প্রেসার কোথায় কত থাকে ওটা দিয়ে তো তারা আজকে অমৃত আজকে আমাদেরকে বলবে তাহলে, অমৃত হ্যাঁ বলে দাও।